নমস্কার, উত্তরবঙ্গ আহ্বান ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগতম। এর আগে উত্তরবঙ্গ আহ্বান ফেসবুক পেজের উদ্যোগে বিভিন্ন রকমের কার্যক্রম হয়েছে। আর আজকের যে আলোচনা চক্র বস্তু একটু অন্যরকম। আলোচনার সাপেক্ষে আমরা সেই বিষয়বস্তু কি রয়েছে সেটা আস্তে আস্তে সবাই জেনে নেব। আমি সুমন কর্মকার, কুচবিহারে থাকি, কুচবিহারের শিক্ষক। আমরা শিক্ষক জীবনে এটা দেখেছি, ছাত্র জীবনেও দেখেছি, মাধ্যমিকের পরে যে সমস্ত ভালো ছাত্রছাত্রীরা পড়াশোনার শাখা বেছে নেবার একটা ভাবনা চিন্তা করে, তারা অনেকেই বিজ্ঞান বা সায়েন্সের বিষয়টা বেছে নেয়। পরবর্তীকালে 2 বছর পড়াশোনা করে তাদের মধ্যে অধিকাংশ যে পথে এগোতে চায় সেটা হচ্ছে হয় জয়েন্ট এন্ট্রান্স দিয়ে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং। এখন এই যে জয়েন্ট এন্ট্রান্স দিয়ে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং এর যে পরীক্ষা এবং সেই দিকের যে পড়াশোনা করতে যাওয়ার যে মানসিকতা, সেটা এবছর করোনা মহামারীর যে পরিস্থিতি সারা বিশ্বে চলছে, সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কিন্তু একটা সমস্যাজনক জায়গায় এসে উপস্থিত হয়েছে। পরীক্ষা দিতে হলে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হবে, অনেক জায়গায় যেতে হবে, এটা বহুল সমস্যা। যে সময় পরীক্ষা হবার কথা ছিল সেই সময় থেকে পরীক্ষা অনেকটাই পিছিয়ে এসছে। অনেক আলোচনা, অনেক বিতর্কের পর সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে আগামী মাসে 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষা এবং 13 তারিখে মেডিকেলে নিট এর সর্বভারতীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন এই করোনা মহামারী পরিস্থিতির মধ্যে পরীক্ষা ব্যবস্থা আয়োজন করা বা পরীক্ষা নেওয়া কতটা যুক্তিযুক্ত, এই বিষয়ে কিন্তু বিতর্ক রয়েছে এবং সেই বিতর্কে নিরসন করবার জন্য আজকে এই আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে। আজকে কারা কারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে একবার আমরা পরিচয় করে নিই। আমাদের সঙ্গে আছেন দুজন ক্যান্ডিডেট পরীক্ষার, একজন আত্রেয়ী কুণ্ডু, নমস্কার আত্রেয়ী, আর আরেকজন রয়েছেন অর্ঘদীপ সরকার। সেই সঙ্গে নমস্কার, সেই সঙ্গে রয়েছেন উত্তরবঙ্গের বিশিষ্ট শিক্ষক এবং কলামনিস্ট শ্রী সাধন কুমার পাল মহাশয়। নমস্কার সাধন বাবু। রয়েছেন বিশিষ্ট সাংবাদিক, দি স্টেটসম্যান পত্রিকার সিনিয়র জার্নালিস্ট মাননীয় মানস ব্যানার্জি মহাশয়। নমস্কার মানস বাবু। রয়েছেন খড়গপুর আইআইটির প্রাক্তনী রুদ্র বিকাশ মণ্ডল। রুদ্রবাবু আমাদের সঙ্গে কলকাতা থেকে যুক্ত হয়েছেন। নমস্কার রুদ্রবাবু। এবং রয়েছেন বিশিষ্ট চিকিৎসক, শিলিগুড়ি নিবাসী ডক্টর বিশ্বপ্রতিম রুদ্র। নমস্কার বিশ্ববাবু। আমরা আজকের আমাদের অতিথির সঙ্গে পরিচয় করে নিলাম। এরপরে আমরা আলোচনায় সরাসরি প্রবেশ করব। সবার আগে আমরা জেনে নেব যে এই পরীক্ষার যারা পরীক্ষার্থী তাদের মানসিকতা কি, তারা কি ভাবছে। এই করোনা পরিস্থিতির মধ্যে তারা কি পরীক্ষা দিতে আগ্রহী, নাকি তাদের মনে হচ্ছে যে না, এই পরিস্থিতিতে পরীক্ষা দিতে যাওয়া সম্ভব নয়। সবার আগে আমি চলে যাব আত্রেয়ী কুণ্ডুর কাছে। আত্রেয়ী, বলুন। হ্যাঁ আত্রেয়ী, একটু জোরে বলবে। তুমি কোন ইয়ারে এইচএস পরীক্ষা দিয়েছিলে? আমি 2019 সালে এইচএস দিয়েছি। আচ্ছা, তার মানে তুমি গত বছরের ক্যান্ডিডেট, তাই তো? তার মানে আচ্ছা, তাহলে তুমি কি 1 বছর ধরে প্রস্তুতি নিচ্ছ? হ্যাঁ হ্যাঁ, 1 বছর ধরে প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা, তুমি কিসের প্রস্তুতি নিচ্ছ, নিটের না জেই? নিটের প্রস্তুতি নিচ্ছি। ঠিক আছে। তো এই যে একটা বিতর্ক চারিদিকে চলছে যে পরীক্ষা হওয়া উচিত বা উচিত নয়, তাতে তোমার কি মতামত? তুমি কি মনে করছো? এখন আমি তো 1 বছর ধরেই প্রস্তুতি নিচ্ছি। এখন 3 তারিখ পরীক্ষাটা হওয়ার কথা ছিল, 3রা মে। তো করোনার কারণে পরীক্ষা হওয়া উচিত বা উচিত নয়, তো করোনার কারণে সেটা পিছিয়ে গিয়ে প্রথমে 26শে জুলাই হলো, আর এখন বর্তমানে 13ই সেপ্টেম্বর। তো এই বারবার পরীক্ষা পিছিয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের মানে মানসিকভাবে একটু বিধ্বস্ত বলতে পারেন। সেই সঙ্গে কনসেন্ট্রেশন লেভেলেরও মাঝে মাঝে ঘাটতি হচ্ছে, যে হয়তো পরীক্ষায় যদি আমরা ঈশ্বরের কৃপায় চান্স পেয়েও যাই, পরবর্তীকালে কি হবে,
এই শিক্ষাবর্ষ কিভাবে কাটবে, কিরকম ওখানে গিয়ে পরীক্ষার কি অবস্থা হবে, এরকম বিভিন্ন চিন্তা ভাবনা আমাদের কনসেন্ট্রেশন লেভেলেরও ব্রেক ঘটাচ্ছে। তো আর তাছাড়া যদি সামাজিক দূরত্ব মেনটেন করে বিভিন্ন বিধিনিষেধ মেনে চলে সবকিছু যদি চলতে পারে, তাহলে তো নিট অবশ্যই চলতে পারে আমি মনে করি। এবং এই পরীক্ষা যদি আরো ফার্দার পোস্টপোন করা হয়, তাহলে অবশ্যই একটা মানসিক স্ট্রেস আরো বেশি করে আসবে আমাদের উপরে। তো আমি চাই 13ই সেপ্টেম্বরই তোমার পরীক্ষাটা কথায় যা বোঝা যাচ্ছে তার মানে তুমি, হ্যাঁ, আচ্ছা, 1 বছরের প্রস্তুতির পর তুমি আর চাইছো না যে পরীক্ষাটা কোনোভাবে পিছিয়ে যাক আর কি, তাই তো? ঠিক। তোমার পাশে রয়েছে অর্ঘ্যদীপ সরকার। অর্ঘ্যদীপ, তুমি কি এবছরই এইচএস পরীক্ষা দিয়েছো? হ্যাঁ, আমি 2020 সালে এইচএস পাস করেছি। আচ্ছা, তো তোমার কি মনে হচ্ছে যে এবছরই পরীক্ষাটা হওয়া উচিত বা এই সময়ই হওয়া উচিত? তোমার তো ধরো 1 বছর লস হবার কোনো বিষয় নেই, তো তোমার কি মনে হচ্ছে? তুমি তো একদম নতুন ফ্রেশ একজন ক্যান্ডিডেট, এক্স্যাক্টলি তুমি যেটা কি আদ্রিদি চাইছো? বললো যে এক্সামটা হওয়ার কথা ছিল 3রা মে, তো সেটা পিছিয়ে একবার 26শে জুলাই করা হলো, এখন সেটা পিছিয়ে দাঁড়িয়েছে 13 সেপ্টেম্বর। তো এরপরেও যদি ফার্দার এক্সামটা পোস্টপোন হয়, তাহলে একটা গোটা বছর বলতে গেলে প্রায় লস হয়ে যাবে। এই একাডেমিক ইয়ার আমাদের অনেকটাই পিছিয়ে গেছে। সেশন স্টার্ট হওয়ার কথা ছিল যখন, সেই হিসেবে এখন তো সেই হিসেবে আমরা অনেক পিছিয়ে আছি। এই জিনিসটা মেকআপ, মানে বর্তমানে যদি পরীক্ষাটা হয় 13 সেপ্টেম্বর, সেটা মেকআপ করতে আমাদের প্রচুর মানে পরিশ্রম করতে হবে এবং প্রচুর অসুবিধা হবে সেটা। এরপরও যদি সেটা পিছিয়ে যায়, তারপরে ঠিক। একটা গোটা বছর পোস্টপোন করা আমাদের পক্ষে বোধহয় সম্ভব না। 1 বছর ভারতবর্ষ ডাক্তার প্রডিউস করবে না, সেটা তো কোনোদিন হতে পারে না। তাই এক্সাম হওয়া উচিত। হয়তো ঠিক। সিচুয়েশনটা একটু কঠিন, বাহ। আমাদের তাও সোশ্যাল ডিস্টেন্সিং মেনে নিয়ে এক্সামটা পোস্টপোন না করে এক্সামটা দেওয়া উচিত। ছাত্রদের এটা কর্তব্য, আমার মনে হয় সেটা। ঠিক। ঠিক বলেছো। ভালো লাগলো তোমাদের এই স্পিরিট, খুব সুন্দর লাগলো আমার, যে পরীক্ষাটা হওয়া উচিত বা পরীক্ষাটা আয়োজন যেহেতু হয়েছে এবং করোনা পরিস্থিতির মধ্যেও তোমরা পরীক্ষা দিতে এতটা উদ্যোগী, বোঝা যাচ্ছে তোমাদের একটা ভালো স্পিরিট রয়েছে। আহ, সত্যি এটা তো একটা চিন্তার আচ্ছা, বিষয় আমি যে আমি আমি সুমন হ্যাঁ, দা, মাস্টারমশাই, আমি একটা কথা বলছি। হ্যাঁ বলুন। ওদের হ্যাঁ, পরীক্ষা কেন্দ্র কত দূরে, বাড়ি থেকে ওদের পরীক্ষা কেন্দ্রটা কত দূরে, এটা যদি একটু ওরা বলে আর কি। মানে ওদের কতখানি সমস্যা হতে হ্যাঁ, পারে ঠিক, পরীক্ষা কেন্দ্রে ঠিক। যেতে, কতটা ডিস্টেন্স পরীক্ষা কেন্দ্র, এটা কি বাড়ির পাশেই না একটু দূরত্ব আছে? আমার তো সেন্টার পড়েছে শিলিগুড়ি, দুজনেরই শিলিগুড়িতে সেন্টার পড়েছে। তো এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি শিলিগুড়িতে 120 সেন্টার কিলোমিটার পড়েছে, দূরে। 120 কিলোমিটার, ঠিক। ঠিক আছে, আমরা ওদের গার্জিয়ানের সঙ্গেও একবার কথা বলে নেব। তোমরা তোমাদের বাবা বা মা যারা উপস্থিত রয়েছেন তাদেরকে একবার তোমাদের জায়গায় বসিয়ে দাও। সত্যি এটা তো একটা চিন্তারই বিষয় যে করোনার এরকম পরিস্থিতি, করোনা বাড়ছে সারা দেশে, সেই জায়গাতে দাঁড়িয়েও পরীক্ষা নিতে হচ্ছে। এটা কি আমরা বাধ্য, যে মানে আমাদের সরকার কি আমাদেরকে বাধ্য করছে, না পরিস্থিতি আমাদের বাধ্য করছে, বা যারা অভিভাবক রয়েছেন তাদের কি ভাবনা চিন্তা রয়েছে, এটা আমাদের সকলের একবার জেনে নেওয়া দরকার। তো আমি চাইবো যারা অভিভাবক রয়েছেন তাদেরও একবার মতামত নেবার জন্য। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আহ শ্রী চন্দন কুণ্ডু মহাশয়, উনি একটি স্কুলের উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, এবং উপস্থিত রয়েছেন শ্রী নারায়ণ সরকার মহাশয়, উনিও তো। হ্যাঁ, আমি পেয়ে গেছি ওনাদেরকে। না, কেন্দ্রেরটা উঠে গেল। আমরা সবার তরফ থেকে ওদের দুজনের শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা এবং সাফল্য কামনা করছি। ওরা দুজনেই সফল হোক, আমরা সেটাও দেখতে চাই। ঠিক আছে, এবার চন্দন বাবু বলুন। হ্যাঁ, চন্দনদা, আপনার কাছে আমার জিজ্ঞাস্য যে আপনি তো আত্রেয়ীর বাবা, অভিভাবক হিসেবে আপনার কি মতামত? মানে এই করোনা পরিস্থিতিতে আপনাকে এতদূর যেতে হবে ক্যান্ডিডেটের সঙ্গে, এটা কি আপনাদের পক্ষে অসুবিধাজনক হবে না, বা আপনি কি তাতেও রাজি আছেন সেখানে নিয়ে যেতে? কি মনে হচ্ছে আপনার?
দেখো, অসুবিধা আমরা আমাদের জীবনে কাজ করার ক্ষেত্রে অনেক কাজই আমরা অসুবিধার মধ্য দিয়ে করি। আমরা বন্যা, খরা, ভূমিকম্প এসব প্রাকৃতিক দুর্যোগ হয়, তার মধ্য থেকেও আমাদের জীবনটাকে চালিয়ে নিতে হয়। আমরা বন্যা হলে আমরা কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করে 1 মাস বসে থাকি না। যেমন প্রতিকূল অবস্থা আছে তাকে কিভাবে ওভারটেক করে আমরা জীবনটা চালিয়ে নিতে পারি, এই জন্যই না আমাদের মানব সভ্যতা। তো করোনা এটা আমাদের মানব সভ্যতার পক্ষে একটা চ্যালেঞ্জ, একটা বলতে পারি একটা যুগ সন্ধিক্ষণ। তো এর মধ্যে আমাদের কাজ কিন্তু থেমে নেই, আমাদের সমস্ত কাজই চলছে করোনা বিধি অনুসারে। সেরকম স্বাস্থ্যবিধি বলি, দূরত্ব বিধি বলি, এইসব মেনটেন করে আমরা তো জীবনটাকে চালাচ্ছি, জীবনটাকে তো আমরা স্তব্ধ করে রাখিনি। তাহলে এই বাচ্চারা যারা এইরকম কেউ 1 বছর ধরে, কেউ 2 বছর ধরে, কেউ বা কয়েক মাস ধরে যেটা প্রিপারেশন নিয়েছে, তাদেরকে আমরা জোর করে স্তব্ধ করে দিই, আমাদের এটা তো অধিকার নেই। তারা তো চাচ্ছে, তারা যখনই অ্যাডমিট কার্ড ইস্যু করা হলো সাথে সাথে আমাকে তারা দিচ্ছে যে না আমার এখনই ডাউনলোড করতে হবে, আমার কোথায় সেন্টার পড়েছে আমি দেখবো, হ্যাঁ, কারণ আমার পরীক্ষা দিতেই হবে। এরকম একটা তাদের মধ্যে পরীক্ষা দেওয়ার একটা উৎসাহ। কেননা যত দেরি হবে তাদের কিন্তু পরবর্তীতে কোর্স কমপ্লিট তত দেরি হবে, তত অসুবিধা হবে। এই করোনা পরিস্থিতিতে পরীক্ষা দেওয়া যে অসুবিধা, তার থেকে বেশি অসুবিধার সম্মুখীন হবে ভবিষ্যতে, এটা ওদের বক্তব্য। আমি সহমত পোষণ করছি ওদের সাথে। হ্যাঁ, আমরা যেসব কাজ আমরা করছি দূরত্ববিধি মেনটেন করে করছি, আর সব থেকে ভালো কথা যেটা আসার কথা সেটা হচ্ছে এনটিএ ঘোষণা করেছে যে তারা এই সেন্টার দ্বিগুণ করেছে, তারা ক্যান্ডিডেটদের গ্লাভস দেবে, মাস্ক দেবে। তো এই অর্থাৎ যা কিছু দরকার করোনাকে মোকাবিলা করার জন্য, তাদের করোনার সাথে চ্যালেঞ্জ নিয়ে পরীক্ষা করার জন্য যা কিছু দরকার সবকিছু তারা ব্যবস্থা করেছে। তারপরেও তো আমাদের পরীক্ষা পেছানোর আমি কোনো অর্থ দেখি না। হ্যাঁ, তো পরীক্ষা পেছানোটা যদি কারো রাজনৈতিক উদ্দেশ্য থাকে তো আলাদা কথা, সেটা নিয়ে আমি তর্ক বিতর্কে যাব না। কিন্তু যদি বলি করোনার অসুবিধার কথা, তাহলে বলতেই হয় যে করোনাকে কিভাবে মোকাবিলা করা যাবে সেটা আমরা মার্চ মাস থেকে এখন পর্যন্ত সেটা আমরা বুঝে গেছি, সারা পৃথিবী বুঝে গেছে। সেই হিসাবেই আমরা পরীক্ষা অ্যারেঞ্জমেন্ট করতেই পারি, আমরা পরীক্ষা দিতেই পারি। একদমই চন্দনবাবু, একদমই তাই। অধিকাংশ গার্জিয়ানদেরই মতামত হয়তো পরীক্ষার সপক্ষেই আছে, এরকমটা আমিও শুনতে পাচ্ছি। কিন্তু তারপরেও একটা বিতর্ক, একটা বিভ্রান্তি চলছে সমাজের মধ্যে। তো সেই কারণেই আজকের এই আলোচনা চক্রের আয়োজন করা, এই বিতর্ক সভার আয়োজন করা। আমাদের মধ্যে রয়েছেন নারায়ণবাবু। নারায়ণবাবু, আপনাকে জিজ্ঞাসা, আপনি মাথাভাঙ্গা রয়েছেন শুনলাম, সেখান থেকে শিলিগুড়ির দূরত্ব প্রায় 120 কিলোমিটার। তো আপনার কি মনে হচ্ছে যে আপনি কি ব্যক্তিগত কোনো আয়োজন করেছেন যে আপনি গাড়ি নিয়ে যাবেন ছেলেকে নিয়ে, বা আপনার মনে হচ্ছে যে না সরকারি কোনো ব্যবস্থা থাকলে সুবিধে হতো বা কিছু? কি মনে করছেন আপনি এই জায়গাটায়, যেহেতু অনেকটাই দূরত্ব আপনার বাড়ি থেকে পরীক্ষা? দেখুন, বাড়ি থেকে তো অনেকটা দূরে, এটা ঠিকই। তো আমাদেরই পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা, তারা তো মানে সরকারিভাবে এই ছাত্রদের যাতায়াতের ব্যবস্থা করেছে। যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যদি এরকম ব্যবস্থা করতো তাহলে না ভালোই হতো, সবচেয়ে মানে খুবই উপকার হতো আর কি, বা একটা ভালো সুবন্দোবস্ত যদি করতো। কারণ এমনি যখন পরীক্ষা হয় মাধ্যমিক হায়ার সেকেন্ডারি, তখন তো বাসের ব্যবস্থা বা যাতায়াত ব্যবস্থা করে এইটুকু। আর এখন তো একটা এমন একটা পরিস্থিতি, এই মুহূর্তে তো সরকারের উচিত, অর্থাৎ আমাদের যে গভর্নমেন্ট আছে তাদের উচিত যে উড়িষ্যা গভর্নমেন্ট যা ডিক্লেয়ার করেছে যে ছাত্রদের নিয়ে যাওয়া আসা, এটা আমি আশা রাখছি যে হয়তো আমাদের সরকারও এইটা করলে ভালো হয়।
খুব সুন্দর বলেছেন নারায়ণবাবু, যে উনিও আশা করছেন যে আমাদের রাজ্য সরকারও উড়িষ্যার রাজ্য সরকারের এই দৃষ্টান্তকে পাথেয় করে তারাও এই ধরনের আয়োজন করবেন। আমরাও আশা করব যে নিশ্চয়ই তারা আপনার এই আবেদন, আপনার এই দাবি শুনবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনারা সঙ্গে থাকুন, আমরা আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যাচ্ছি। একটা কথা বলি যে সুমনদা বারবার বলছেন বিতর্কের কথা, হয়তো এটাও আপনার মনের মধ্যে আসছে যে আমরা কিছু কিছু ছাত্রছাত্রীকে দেখছি ধর্নায় বসেছে। আচ্ছা বলুন তো করোনা পরিস্থিতিতে যদি ধর্নায় বসা যায়, পরীক্ষা হলে কেন বসা যাবে না? এটা আপনাদের ডিসকাশনে আসলে ভালো লাগবে আমার। ঠিক, নিশ্চয়ই মিছিল করতে পারে, মিছিলও করছে তো। হ্যাঁ তাহলে ঠিকই যখন চলছে তো এটা কেন? সমাজ জীবনের বিভিন্ন দিকেরই বিভিন্ন কাজকর্ম আস্তে আস্তে করে স্বাভাবিক হতে শুরু করেছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা সেটাই বা কেন বন্ধ থাকবে? একদমই ভ্যালিড একটা কোশ্চেন। আপনারা সঙ্গে থাকুন। আমরা পরবর্তী আমাদের যিনি বক্তা রয়েছেন, আমাদের আলোচক রয়েছেন ডক্টর বিশ্বপ্রতিম রুদ্র। বিশ্বদা, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? বিশ্বদা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো বিশ্বদা, আমার মনে হচ্ছে বিশ্বদার সঙ্গে হয়তো কানেকশনের কিছু সমস্যা। আমরা বিশ্বদার কাছে তাহলে পরে একবার ফিরে আসবো। বিশ্বদা, হ্যালো বিশ্বদা, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ নমস্কার। মনে হচ্ছে কানেক্টিভিটি প্রবলেম। হ্যাঁ না শোনা যাচ্ছে, কিন্তু এখানে এখন লোডশেডিং হয়ে আছে, তো সেই জন্য ঠিক আলোটা এখন আপাতত নেই। ঠিক আছে, তাহলে আপনার গলার আওয়াজকে ভরসা করে আমাদের আজকের কার্যক্রম আমরা এগিয়ে নিয়ে যাব। কোনো অসুবিধা নেই, প্রতিকূলতা থাকবে, তার মধ্যেও তো কাজ করে যেতে হবে আমাদেরকে। ডাক্তারবাবুর কাছে আমার জিজ্ঞাসা থাকবে, দেখুন ডাক্তারবাবু, দুটো আঙ্গিকে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে। একটা হলো যে আপনি নিজে একজন ডাক্তারবাবু, স্বাভাবিকভাবেই আপনার কাছে থেকে আমরা এটা বুঝে নিতে চাইবো যে এই পরীক্ষা আয়োজন করলে একজন ক্যান্ডিডেটের বা পরীক্ষার্থীর কতটা সম্ভাবনা রয়েছে করোনা আক্রান্ত হবার, বা আদৌ কি কোনো সম্ভাবনা রয়েছে, এটা কি তাদের মধ্যে একটা বিপদের সঞ্চার করতে পারে? এটা একটা আমার কাছে, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে। দ্বিতীয় আরেকটা প্রশ্ন থাকবে যে প্রতিটা কোর্সের একটা সেশন থাকে, একটা টাইম বাউন্ড স্প্যান থাকে। তো আমরা শুনলাম যে এই পরীক্ষা অনেকদিন আগে হবার কথা ছিল, এতদিনেও সেই পরীক্ষাটা নেওয়া যায়নি এবং আরো ডিলে করলে হয়তো একটা বছর লস হয়ে যেতে পারে। সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই পরীক্ষাটা যদি আরো পিছিয়ে যায় বা এখন যদি না হয়, তাহলে ভারতবর্ষের ডাক্তার তৈরির যে পদ্ধতিটা রয়েছে, বা ভারতবর্ষে আমরা জানি প্রচুর ডাক্তারের শর্টেজ রয়েছে, মানে তাহলে আমরা কোন কোন বিপদের সম্মুখীন হতে পারি বলে আপনার মনে হচ্ছে? এই দুটো কাছে আমার প্রশ্নটা থাকবে। গার্জিয়ানদের মাইকটা একটু মিউট করে দেবেন, গার্জিয়ান ক্যান্ডিডেটের মাইকটা একটু মিউট করে দেবেন। মিউট করে না, মিউট আছে স্যার, মিউট করে। আমার মনে হচ্ছে যে কোনো সমস্যা হচ্ছে ডাক্তারবাবু নেটওয়ার্ক কানেকশনে। তো আমরা ওনার কাছে পরে ফিরে আসছি। আমরা চলে যাচ্ছি খড়গপুর আইআইটি। খড়গপুর আমরা জানি পশ্চিমবঙ্গের নামজাদা একটি শিক্ষা প্রতিষ্ঠান, ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান। তো সেই খড়গপুর আইআইটির প্রাক্তনী কলকাতার নিবাসী শ্রী রুদ্র বিকাশ মণ্ডল। নমস্কার রুদ্রবাবু।
আপনার কাছে আমার যেটা জানবার বিষয় সেটা হচ্ছে যে আপনি একজন ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ছিলেন, এখন একজন প্রতিষ্ঠিত প্রফেশনাল। তো আমার যেটা আপনার কাছে জিজ্ঞাসা যে ইঞ্জিনিয়ারিং এর ছাত্রছাত্রীদেরও কয়েক বছরের একটা নিবিড় পড়াশোনার বিষয় থাকে। তো একটা বড় সময় যদি নষ্ট হয়ে যায়, একটা অলরেডি অনেকটা সময় আমরা পিছিয়ে গেছি, আমরা জানি যে এই পরীক্ষা অনেক আগে হয়, সেক্ষেত্রে পরবর্তীকালে তাদের প্রফেশনাল লাইফে বলুন বা একাডেমিক লাইফে বলুন, কি তারা কি কোনো সমস্যার সম্মুখীন হতে পারে বলে আপনার মনে হয়? বা আপনার কি মনে হচ্ছে যে পরীক্ষাটা এই সময় হলেই ঠিক আছে না আরো পিছিয়ে গেলে ঠিক আছে? সবার প্রথমে নমস্কার সবাইকে, আমাকে আহ্বান করার জন্য এখানে। তো আমি একটা জিনিস বলবো যে সুপ্রিম কোর্ট, সেখানে যারা জাজেস আছে, আবার আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টে যে সমস্ত আমলারা আছেন, তারাও সব আইএএস আইপিএস অফিসার, তারা সবাই থাকেন, তারা ডিসিশন মেকার হন, প্রধানমন্ত্রীকেও ডিসিশন দেন কোনো ডিসিশন নেওয়ার জন্য। এবং তাদের মধ্যে অধিকাংশই দেখা যায় যে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের সমস্ত যারা আছেন তারা ইঞ্জিনিয়ারিং পাস করে ওই সব প্রতিষ্ঠানে জয়েন করেন। তো তারা যেহেতু ভেবেছেন যে এই পরীক্ষাটা করানোটা জরুরি, তো সেটা একদমই ইগনোর করে দেওয়া যায় না। আমাদের এখানে শুনেছি যে কয়েকজন 5-6টা রাজ্য আছে, তাদের মুখ্যমন্ত্রীরা এটা দাবি তুলেছেন যে এটা পোস্টপোন করার। তো আমার ব্যক্তিগতভাবে মনে হয়, হতে পারে যে আমার সাথে অনেকের ডিফারেন্স থাকবে এই সব চিন্তা ভাবনা, কিন্তু আমার যেটা মনে হয় যে সুপ্রিম কোর্ট যে ডিসিশনটা নিয়েছেন খুবই প্র্যাকটিক্যাল এবং প্র্যাগমেটিক ডিসিশন নিয়েছেন এই আঙিনায়, কি এই প্যান্ডেমিক সিচুয়েশনে। প্যান্ডেমিকের জন্য তো প্রবলেম অনেক জায়গায় হচ্ছে, শুধু এরকম নয় যে প্রবলেম শুধুমাত্র এই এক্সাম কন্ডাক্টে হচ্ছে, লোকের জব নিয়ে প্রবলেম হচ্ছে, সাধারণ জীবনযাপনে অনেক প্রবলেম চলছে, কিন্তু প্রবলেমের সাথে সাথে সবাইকে মানিয়ে নিতে হচ্ছে। আর একটা সেশন যদি আমি নষ্ট করে দিই, প্রবলেমটা কি হবে যে ধরুন প্রথম ব্যাপার হচ্ছে যে এই সমস্ত ইঞ্জিনিয়ারিং মেডিকেলের প্রিপারেশনের জন্য ম্যাক্সিমাম স্টুডেন্ট, মানে ধরা যাক যে যদি 100 জন স্টুডেন্ট এই কম্পিটিটিভ এক্সামের জন্য অ্যাপিয়ার করে, মোটামুটি ধরে রাখুন যে 90 থেকে 95% স্টুডেন্ট বিভিন্ন কোচিং ইনস্টিটিউটে জয়েন করে এদের প্রিপারেশনের জন্য, এবং সেখানে একটা তারা বিশাল অঙ্কের টাকা তারা সেখানে ইনভেস্ট করে এই এক্সাম প্রিপারেশন করার জন্য। তো স্বাভাবিকভাবে তারা যদি এখন এই টাইমে বসে থাকে, তো তাদের যে প্রিপারেশন সেখানে কোথাও না কোথাও সেটা হ্যাম্পার হয়, কারণ বিভিন্ন যে প্রতিষ্ঠানরা থাকে তারা একটা নির্দিষ্ট কোর্স আওয়ার থাকে, তারা 1.5 বছরের কোর্সে তাদেরকে পড়িয়ে দিয়ে চলে যায়। এরপরে যদি এখন যদি 1 বছর কন্টিনিউ তারা মানে ঝুলে থাকে তাদের যে সিস্টেমটা, তো তাদের প্র্যাকটিস বলুন বা তাদের পড়াশোনা বলুন, সেখানে তো একটা এফেক্ট করেই। তারা ঠিক মতো করে কারণ ইনস্টিটিউট আর তাদেরকে প্রোভাইড করে না কোনো কোচিং, তাদেরকে নিজেদেরকেই পড়াশোনা করতে হবে, যা যা পড়ানো হয়েছে সেগুলোই বারবার পড়তে হবে। এবারে যদি কোনো শিক্ষক যদি ইন্টারেস্ট থাকেন, তারা হয়তো আলাদা করে তাদেরকে হয়তো পড়াতে পারেন, সেটা আলাদা ব্যাপার। তো সেইভাবে তাদের প্রিপারেশন চলে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে এবারে হয় কি যে অনেকেই আছে ড্রপার্স হয়, মেনলি অনেক ড্রপার্স হয় যারা 2 বছর 3 বছর, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এর 3 বছর 2-3 বছরের জন্য তারা প্রিপারেশন করে। তো তাদের যদি দেখা যায় যে অলরেডি তাদের 3 বছর হয়ে গেছে, আবার 1 বছরের জন্য তারা ওয়েট করছে, তো তাদের কাছে এটা খুব স্ট্রেসফুল। তারা অলরেডি মানে পাস আউট হওয়ার পর তারা আবার ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলের জন্য তারা 1-2 বছর ধরে কোচিং ইনস্টিটিউটে গেছে, টাকা ইনভেস্ট করেছে, এবং এখন তারা এতে আছে, মানে প্রচন্ড দোমনায় আছে যে মানে তারা মানে তাদের সিচুয়েশনটাই এমন যে কোনো ফিক্স নয় যে তাদের ফিউচার কি হবে, ফিউচার অ্যাট স্টেক যেটা বলে, সেটা সেরকম হয়ে আছে। তো সেখানে তাদের তো অবশ্যই যে সেই ব্যাপারটাকে সরকারকে ভাবিয়ে তুলেছে, সেই জিনিসগুলো আছে। এবং একটা সেশন যদি তাদের এখান থেকে চলে যায়, তখন কি হবে, এক একটা, যেমন ধরুন আমি বলছি, যেমন ধরুন ইঞ্জিনিয়ারিং এ সর্বভারতীয় যে ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স হয়, সেখানে প্রায় 10 থেকে 12 লাখ স্টুডেন্ট প্রতি বছর এই এক্সামটা দেওয়ার জন্য অ্যাপিয়ার করে। নিটেও প্রায় 15 লাখ 16 লাখ মতন স্টুডেন্ট অ্যাপিয়ার করছে এখন সারা ভারতে। তো এই ব্যাচটাকে যদি এখন যদি এই কোর্সটা যদি স্টপ হয়ে যায়, একে তো যারা ড্রপার্স আছে তাদের উপর অনেক বেশি স্ট্রেস হবে, যারা হয়তো অনগোয়িং স্টুডেন্টস আছে তাদের, মানে যারা এখন হয়তো জাস্ট 12 পাস করে এক্সাম দিচ্ছে, তাদের কাছে হয়তো অতটা স্ট্রেসফুল নয়, কিন্তু যারা 1-2 বছর ধরে এই প্রিপারেশন করছে, মানে এটা পার্টিকুলারলি মানে তাদের পড়াশোনা হয়ে গেছে, তারা কোথাও অ্যাডমিশন নেয়নি, তারা শুধু এটার জন্য প্রিপারেশন করছে, তাদের কাছে এটা খুব স্ট্রেসফুল। এবং তারাও সংখ্যায় বেশ একটা বড় অ্যামাউন্টের সংখ্যা থাকে, তাদের কাছে একটা স্ট্রেসফুল। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে, তারা যদি এখন আমি যদি
এই সেশনটাকে পুরো স্টপ করে দিই, আমি যদি ভাবি যে নতুন সেশন শুরু করব, তো ইঞ্জিনিয়ারিং এর একটা মানে একটা প্রাইমারি টেস্ট হয়, সেটাকে বলা হয় জেই মেন্স, আর একটা হয় আইআইটি টেস্ট, সেটাকে বলা হয় জেই অ্যাডভান্স। তো জেই মেন্সটা স্টার্ট হয়ে যায় প্রতি বছর জানুয়ারি মাসে, মানে জেই মেন্স স্লট 1 মানে প্রথম, আর জেই মেন্স স্লট 2 হয় মার্চ এপ্রিলের দিকে একটা স্লট হয়। তো অলরেডি যারা এখন 12-এ আছে তারা অলরেডি এখন নেক্সট ইয়ারের জানুয়ারির জন্য তারা প্রিপারেশন হচ্ছে, আর যাদের এখনো এই বছর কোনো এক্সাম হয়নি তারাও এবারে তখন জানুয়ারির জন্য, যদি আমরা ধরে নিই যে নেক্সট সেশনে তারাও স্টার্ট করবে, তাহলে সংখ্যাটা মানে সেই বছরের সংখ্যাটা দাঁড়াবে 15 থেকে 20 লাখ, 20 থেকে 22 লাখ স্টুডেন্ট হয়ে যাবে শুধুমাত্র দেখা যাবে ইঞ্জিনিয়ারিং এর জন্য। সেখানে মেডিকেলের জন্য দেখা যাবে যে সেটা প্রায় 30 লাখ ছাড়িয়ে গেছে। এবারে তো কম্পিটিশন একটা অন্য লেভেলে পৌঁছে যাবে এবং তাদেরকে ম্যানেজ করা একটা বিশাল, মানে এটা একটা, মানে আমি মনে করি যে একটা মানে কি হবে, হ্যাজার্ড হয়ে যাবে, একটা মানে সবকিছু মাখামাখি হয়ে যাবে, যে একটা নিউ সেশন আরেকটা নিউ সেশনের সাথে বসছে একই সাথে, এবং তারাও তো এটা চাইবে যে ওরা তো অনেক বেশি টাইম পেয়েছে, তাহলে আমরা কেন সেইটা ডিপ্রাইভ হচ্ছে। এবারে কম্পিটিশনের মধ্যে একটা মানে অনেক বেশি ডিফারেন্সেস হয়ে যাবে। তো এটা কিছুতেই হওয়া যায় না, মানে যে কোনো একটা সেশনকে একটা সেশনেই এন্ড করতে হবে। সেটা হয়তো পোস্টপোন করা হচ্ছে, কিন্তু মানে পোস্টপোনটা ঠিক আছে, কিন্তু একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত, টাইমের পর আপনাকে এক্সামে আসতেই হবে, এক্সাম ছাড়া কোনো গতি নেই, এবং যে কোনো সেশন সেই সেশনেই স্টার্ট করতে হবে। এটা এরকম হয়তো সেশনটা দেরিতে হচ্ছে, কিন্তু সেই সেশনটা একদমই স্টপ করে দেওয়া যাবে না, মানে একটা বছর পুরো একাডেমিক ইয়ারটাকে স্টপ করে দেওয়া হচ্ছে, এটা তো আমার মনে হয় না কোনো সলিউশন। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে, যদি আমি পোস্টপোন করতেও থাকি, কি গ্যারেন্টি আছে যে মানে ডিসেম্বরের দিকে পুরো প্যান্ডেমিকটা স্টপ হয়ে যাবে, ভ্যাকসিন পুরোপুরি কার্যকরী হয়ে যাবে সারা ভারতে? এরও তো কোনো আনসার্টেন, মানে এটাও তো একটা আনসার্টেন ব্যাপার। তাহলে কি তখনও কি এই প্রসেসটা কন্টিনিউ হতে থাকবে, এই প্রসেসটা কি তখনও চলতে থাকবে যে না পোস্টপোন চলবে? ফলে পোস্টপোন হওয়া যাবে না, প্রপার মানে সেফটি যে সমস্ত মেজারমেন্ট গুলো আছে, সেই সেফটি মেজারমেন্ট গুলো নিয়েই এক্সাম দিতে হবে, স্টুডেন্টদেরকেও নিতে হবে, এটা কোনো সলিউশন হওয়া যায় না। আর যারা বিরোধিতা করছে, যে সমস্ত স্টুডেন্ট, তাদেরকে অবশ্যই, তাদের কথাগুলোকে অবশ্যই মূল্য দেওয়া উচিত, কিন্তু সেটা সলিউশন নয়। কারণ একটা স্টুডেন্ট এটাও চাইতে পারে যে আমি 100 চাইবো অঙ্কে, তার মানে নয় যে তাকে অঙ্কে 100 দিতে হবে। যারা প্রপার, যারা গভর্নিং বডি, তারা প্রকৃত জানে যে কোনটা ঠিক কোনটা বেঠিক, তাদের উপর দায়িত্ব দেওয়া উচিত। এবং সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টে প্রচন্ড ভালো যে সমস্ত আমলারা আছে, যে সমস্ত অ্যাডভাইসারি বডি আছে, বা আমাদের সুপ্রিম কোর্ট, মহামান্য যে ভারতের সর্বোচ্চ আদালত, তাদের যে ডিসিশন, তারা নিশ্চয়ই কিছু ভেবেছে, এগুলোকে তো একদম ইগনোর করে দেওয়ার কোনো, আমার তো মনে হয় না কোনো পয়েন্ট আছে বলে। ঠিক তো ঠিক আমার মনে হয় খুব যে সুন্দর। ডিসিশন একদমই ঠিক হয়েছে, এই বছরের এই সেশনটা এখানেই নিতে হবে। ঠিক, গণতান্ত্রিক দেশে যে কোনো বিষয় নিয়ে বিতর্ক হবে, এটা খুব স্বাভাবিক, কিন্তু সেই বিতর্কটাকে আমি কোন মাত্রায় নিয়ে যাব যাতে করে সেই বিতর্কটা মানে একটা পলিটিক্যাল রং লাগে, বা মানে এখন তো আমি যা দেখতে পাচ্ছি যে এই নিট বা জেই নিয়ে ভারতবর্ষের বিরোধী যে সমস্ত রাজ্য রয়েছে, কেন্দ্র বিরোধী যে 6টা রাজ্য আমি শুনেছি সুপ্রিম কোর্টে তারা রিভিউ পিটিশন দাখিল করেছে। মানে আমাদের দেশে তো একটা এরকম বৈশিষ্ট্য রয়েছে যে কোনো বিষয় সেটা রাজনৈতিক রং লাগে, এবং এই জেই নিটের বিষয়ে তো রাজনৈতিক রং শুধু লাগেনি, রং লেগে রীতিমতন রামধনুর রং আকার নিয়েছে আর কি। রং লেগে এখন এরকম একটা পরিস্থিতি হয়েছে। আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন মুখ্যমন্ত্রীরা তার তীব্র প্রতিবাদ করছেন যে না, এটা ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা হচ্ছে বা কিছু, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে ছাত্রদের ভবিষ্যৎ কি মানে পরীক্ষাটা নিলে ছেলে খেলা হবে না নিলে ছেলে খেলা হবে, কোনটা করলে ছেলে খেলা হবে, এটা আমি ঠিক কনফিউজড। কারণ পুরো একটা সেশন যদি চলে যায় তাহলে এর অল্টারনেটটা কি? যারা বলছে যে পরীক্ষা এখন বন্ধ করা দরকার, তারা অল্টারনেট কিছু বলতে পারছে না। এই ভাবনা নিয়ে আমি মানসবাবুর কাছে আসবো। মানসবাবু সিনিয়র একজন জার্নালিস্ট স্টেটসম্যান পত্রিকার, তো ওনার কাছে অনেক খবরাখবর থাকে। মানসবাবুর কাছে আমার যে জিজ্ঞাসা থাকবে যে আপনার কাছে কেমন কি খবর রয়েছে, কেন্দ্রীয় সরকার এই পরীক্ষা ব্যবস্থাকে সুষ্ঠুভাবে নেবার জন্য কি ধরনের ব্যবস্থা নিয়েছেন, তারা কতটা সফলভাবে কন্ডাক্ট করতে পারবেন বলে আপনার মনে হচ্ছে, গার্জিয়ানদের তরফ থেকে আপনি কিরকম ফিডব্যাক পাচ্ছেন? আর কিছুটা শব্দ হচ্ছে মনে হয়, একটা প্রশ্ন যুক্ত করবো যে আমরা এক অভিভাবকের কাছ থেকে শুনলাম যে উড়িষ্যায় সরকার পুরো ব্যবস্থা করেছে এবং প্রতি জেলায় একজন নোডাল অফিসার রাখা হয়েছে, বলা হয়েছে ক্যান্ডিডেটদেরকে যে তোমরা ওই নোডাল অফিসারের সঙ্গে যোগাযোগ করবে
ফ্রি অফ কস্ট ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করা হয়েছে। পশ্চিমবঙ্গে কি এরকম কোনো ব্যবস্থা করা যায় না, বা পশ্চিমবঙ্গে কেন এমন কোনো ব্যবস্থা করা এখনো পর্যন্ত যাচ্ছে না বলে আমি মানসবাবু হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনি শিলিগুড়িতেই আছেন। শিলিগুড়িতে যেহেতু পরীক্ষা কেন্দ্র হয়েছে, সুতরাং শিলিগুড়িতে কিরকম ব্যবস্থা করতে পেরেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি, সেই ব্যাপারেও আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো। কারণ আমাদের সাথে দুজন অভিভাবক রয়েছেন, অনেক মানুষ লাইভ দেখছেন প্রোগ্রাম, তারাও জেনে যাবে, তারাও আশ্বস্ত হতে পারবে যে বাস্তবে কি ধরনের প্রস্তুতি এখানটা রয়েছে উত্তরবঙ্গে। বলুন মানসবাবু। ঠিক ঠিক, সকলকে শুভ সন্ধ্যা। আমার খুব ভালো লাগছে এরকম একটা অনুষ্ঠানে আমাকে ডাকা হয়েছে বলে। আমি যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে, শেক্সপিয়ারের একটা কথা আছে, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। ইচ্ছে থাকলেই উপায়টা হয়, সবকিছুই নির্ভর করে ইচ্ছের উপর। এখন ইচ্ছেটা কি? ইচ্ছেটা যদি ছাত্রের ভবিষ্যৎটা দেখা হয়, সেই জায়গায় বোধহয় নবীনবাবু একটা সঠিক ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছেন। এবং যখন সকলে প্রতিবাদের জায়গায় ছিল, অর্থাৎ সেই 6টা রাজ্যের কথা যেটা বলা হচ্ছে, তখন খবরেই প্রকাশ যে নবীনবাবু অলরেডি তখন প্রাইম মিনিস্টারের সাথে কথা বলেছেন। এবং কথা বলার পরবর্তীতে মানে হেডলাইন যেটা হলো যে নবীনবাবু অসাধারণ এক অ্যারেঞ্জমেন্টটা করে ফেলেছেন তাদের জন্য। এখন ঘটনাটা হচ্ছে যে তাহলে ওয়েস্ট বেঙ্গলে সেটা হলো না কেন? এখন নবীনবাবু বাস্তব পরিস্থিতিটা বুঝতে পেরেছেন। সেই জায়গায় ভবিষ্যতের জায়গাটা হচ্ছে যে সেশনটা 0 হয়ে যাবে। মানে যেটা একটু আগে বলছিলেন মানে রুদ্রবাবু যেটা বলছিলেন, এই যে ভবিষ্যৎটা কোথায় অন্ধকার হয়ে যাবে, এই জায়গাটা আমাদের রাজ্যের যারা বিরোধিতা করছে তাদের একটু যদি বোঝার জায়গাটা তৈরি হতো, আমার মনে হয় প্রবলেমটা সলভ হয়ে যেত। 1, 2 হচ্ছে যে একটা কথা আছে না, নানা মুনির নানা মত। এখন দিদিমণির মত একরকম, সেই জায়গায় দিদিমণির সাথে আরো 5টা রাজ্য এবং তথাকথিত রাহুল গান্ধী জয়েন করেছে এবং একটা অদ্ভুত একটা জায়গায় চলছে, এবং সেখানে একটা রিভিউ পিটিশন দাখিল হয়েছে সুপ্রিম কোর্টে। আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে গিয়ে আমি বিভিন্ন মানুষ যারা আইনের সাথে জড়িয়ে রয়েছে, যারা শিক্ষার সাথে জড়িয়ে রয়েছে, তারা একটা অদ্ভুত কথা বলেছে যে আগামীকাল হচ্ছে একটা দিন, দেখার দিন। সেই দিনটাতে মনে করছেন তারা যে এই রিভিউ পিটিশনটা সুপ্রিম কোর্ট ডিসমিসড করে দেবে। তার কারণ সুপ্রিম কোর্ট একটা সুচিন্তিত মতামত দিয়েছে, নির্দিষ্টভাবে ছাত্রের শিক্ষার ভবিষ্যৎ নিয়ে একটা নির্দিষ্ট মতামত দিয়েছে। এবং তারা বলছেন যে এই রিভিউ পিটিশনে যাওয়া মানে শীর্ষ আদালতকে অবমাননা করা। এই 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 জায়গায় ওনারা ভাবছেন। এবং সেখানে আরো অনেক মানুষের অনেক কথা ভাবছে যে এরকম একটা করোনা আবহে, যখন এই আত্রি কথাটা বলছিল যে মে মাসে হওয়ার কথা ছিল, সেটা হলো না, জুলাইয়ে তখন আরো সিচুয়েশন খুব খারাপ, তারপর এই 13ই সেপ্টেম্বর। এবারে এই থার্ড যে চান্সটা, এই চান্সটা মিস হয়ে গেলে পর অনেক কিছু গোলমাল হয়ে যেতে পারে। মানে একটা 0 সেশনে ভবিষ্যৎটা খুব অদ্ভুত, যেটা রুদ্রবাবু বলছিলেন, সেই 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 জায়গাটাকে ওভারকাম করতেই হবে। এটা একটা, সকলে এই কথাটা বলছে, প্রচুর মানুষ কথা বলছে, এবং অনেক শিক্ষাবিদ তারা বিভিন্ন জায়গায় তাদের মত প্রকাশের জায়গায় এটা করেছে। কিন্তু রাজনীতির জায়গায়, মানে অতি রাজনীতি অনেক সময় কিন্তু বিপদে ফেলে দেয়, এবং মানে মেধাবী ছাত্রছাত্রী, তার পরিবার এবং অনেক মানুষ কিন্তু এটা মেনে নিতে পারছে না। এই অতিমারির সময় এই অতি রাজনীতি, মানে অতি চালাকির গলায় দড়ি একটা বুমেরাং হতেও পারে বলে আশঙ্কা রয়েছে। এই কথাটা আমি সাহস বলে ফেললাম, মানে এটা হয়তো উচিত না। কিন্তু একটা প্রশ্ন করবো মানসবাবু, যে আপনার কি তাহলে মনে হচ্ছে শুধু বিরোধিতার জন্যই বিরোধিতা করা হচ্ছে? একদম তাই, আমি ঠিক সেই জায়গাটাতেই আসতে চাইছিলাম যে যদি পপুলিস্ট পলিটিক্স আমি ধরে নিই, অর্থাৎ নানা মুনির নানা মতের দিদিমণি যদি পপুলিস্ট পলিটিক্সটাই করতে চাইতেন, তাহলে এই যে বোধটা, মানে এই যে ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট হয়ে জায়গায় যখন কোটা থেকে ছেলেদেরকে বাসে করে ফিরিয়ে আনতে পারছে, তাহলে সেই জায়গায় কুচবিহার থেকে, আলিপুরদুয়ার থেকে, মালদা থেকে একটা অ্যানাউন্সমেন্ট কি করা যেত না? এখানে তো নির্দিষ্টভাবেই সবকিছু হয়ে রয়েছে, প্রতিটি ছাত্রের ঠিকানা, তার ফোন নাম্বার, সমস্ত কিছু নির্দিষ্ট। সেটা করা যেতেই পারতো, সেই পপুলিস্ট পলিটিক্সের জায়গায় করা যেতেই পারতো। এবং অদ্ভুত একটা জায়গা যেখানে হচ্ছে যে এত লক্ষ লক্ষ ছাত্রের যে স্বপ্ন,
সেই স্বপ্নটা রাজনীতির বেড়াজালে দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। এটা আমি বলতে বাধ্য হচ্ছি। এবং এটা আমি আমার কথা না, এটা মানুষের সাথে সারাদিন ধরে আমি মানুষের সাথে কথা বলে আজকে আমি এই জায়গাটাতে বলছি যে এত লক্ষ লক্ষ মানে ছাত্রদের যে স্বপ্ন সেটা রাজনীতির বেড়াজালে দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছে, যে তাদের ভবিষ্যৎটা কোথায় যাবে, কি হতে যাচ্ছে। এবং মানুষ প্রচন্ড কনফিউজড, দিদি কি চাইছেন সেটা বুঝতে পারছি। কেন আমি কথাটা বলছি? এই কথাটা বলার পিছনে লকডাউন শব্দটা ভারী অদ্ভুত ভাবে আসছে। এবং লকডাউন অদ্ভুত ভাবে সেপ্টেম্বরে লকডাউনটা যখন ঘোষণা হয় তখন হয় 7, 11, 12। সেই অ্যানাউন্সমেন্টের সময় ইন্টারাকশনে সেই ভিডিও ক্লিপ যদি আপনি দেখবেন, আপনি দেখতে পাবেন যে অফিসিয়ালসের সাথে কথা বলার সময় উনি বলছেন যে না, এখনো অব্দি ফার্স্ট উইক অফ সেপ্টেম্বরটা আমরা ডিক্লেয়ার করছি না। যদিটা কি, যদিটা হচ্ছে সুপ্রিম কোর্ট যদি টোটাল এই যে প্রেয়ারটাকে, এই যে অ্যাপিলটাকে এটা যদি ডিসমিস করে দেয়, তাহলে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বরে ওটা উনি ডিক্লেয়ার করেননি। ভারী অদ্ভুত একটা বিষয়, যখন নিট হচ্ছে 13 তারিখ, তখন 11-12-তে একটা লকডাউন ডিক্লারেশনটা হয়ে গেল। এই জায়গাটাতে হচ্ছে সমালোচনার জায়গাটা, ক্ষেত্রটা তৈরি হলো। মানুষ যারা মুখ্যমন্ত্রীকে নিয়ে এসছেন ক্ষমতায়, তারা অবাক হয়ে যাচ্ছেন, তারা বলছেন যে অহেতুক এই বিতর্ক সৃষ্টি করার পিছনে কি কারণ, কি চাইছেন তিনি। এবার ধরুন 13 একবার আপনাকে থামাবো, সেটা হচ্ছে যে এই যে লকডাউনের ডেট গুলো আজকে আমরা দেখতে পাচ্ছি যে যেই হচ্ছে 1 থেকে 6 তারিখ, ঠিক 1 তারিখের আগের দিন 31 তারিখ লকডাউন আছে। আবার নিট শুরু হচ্ছে 13 তারিখ, মানে নিট হচ্ছে 13 তারিখ, এবং তার আগের দুদিন 11 এবং 12 তারিখ লকডাউন ঘোষণা করা হয়েছে। পরীক্ষার ডেট গুলো অনেক আগে থেকে ঘোষিত ডেট। তার 17 আগস্ট লকডাউন ঘোষণা করা কি মানে উদ্দেশ্য প্রণোদিত ভাবে পরীক্ষার্থীদের বিপদে ফেলা নয়? এই জায়গাটাই আমি ধরতে চাইছি যে দেখুন, ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর যেটা জয়েন্ট এন্ট্রান্স ইঞ্জিনিয়ারিং এর পার্ট, সেটা 1 তারিখ থেকে 6 তারিখ হবে। তারপরে 7 তারিখে লকডাউন, অর্থাৎ 6 তারিখে পরীক্ষা দিয়ে সন্ধ্যাবেলা যে যার মতন বাড়ি চলে যাও। এর একটা প্রভিশন পথটা খোলা রেখেছে, মানে এসকেপ রুট রাখতে হয় যেভাবে পলিটিশিয়ান তো একটা এসকেপ রুট রেখেছেন। কিন্তু খুব অদ্ভুত ভাবে, যেহেতু 13 তারিখ একটা সময় আছে, সেই জায়গায় অদ্ভুত ভাবে 11 আর 12টা উনি করে রেখেছেন। ছাত্রদের মনের মধ্যে একটা অদ্ভুত প্রেশার। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ফার্স্ট জেনারেশন যারা লার্নিং এ আছে, তাদের কিছু অংশ অবশ্যই আগামী 13 তারিখ বা আগামী 1 তারিখ থেকে তারা পরীক্ষায় বসবে। 1, 2 হচ্ছে যে কিছু কিছু পরিবার আছে যারা যথেষ্টই সামর্থ্যরা থাকে, এবং শুধু তাই নয়, একজন শিক্ষাবিদ আজকে আমাকে বলেছেন যে তারা ক্লাস 7-8 থেকে তারা কোচিংটা নেন। প্যাথফাইন্ডার, আকাশ, এই ধরনের অনেকগুলো ইনস্টিটিউশন, তারা ক্লাস 7-8 থেকে প্রিপারেশনটা নেন। এটা স্বপ্নের মতন জায়গা। এবং তারা অলরেডি যেভাবে অ্যাডমিট কার্ড যেভাবে ডাউনলোড হয়েছে, একই রকম ভাবে তারা প্রাইভেট কারও বুক করে রেখেছে। কারণটা কি? কারণ হচ্ছে ট্রেন এখনো চলছে না, বাস সার্ভিস সেভাবে হবে কি হবে না, এটা লকডাউন। আর খুব অদ্ভুত ব্যাপার, যখন ট্রেন চলছে না, সেই জায়গায় যদি বাসে করে আসতে হয় বা গাড়ি করে আসতে হয়, সেখানে 11-12 অর্থাৎ 13 তারিখে পরীক্ষাটা হচ্ছে 2টো থেকে শুরু হচ্ছে। 2, 3, 4, 5, 3 ঘন্টা হচ্ছে 13 তারিখে, 3 ঘন্টার পরীক্ষা হচ্ছে, 2টো থেকে শুরু হবে 3 ঘন্টা। অর্থাৎ কেউ যদি মনে করে সকালবেলা রওনা হবে 120 কিলোমিটার দূর থেকে আসছে, এসে সে পড়তেই তার একটা প্রভিশনটা রেখেছে। আসলে শুধু টাইমিং গুলো এবার খুব অদ্ভুত ভাবে সেট করা হয়েছে, খুব সুন্দর করে সেই সেট করা হয়েছে। কিন্তু মানুষের বিতর্কটা তৈরি হচ্ছে কোথায়? সেটা হচ্ছে 11-12। এবার এই 11-12-এর মধ্যে একটা অদ্ভুত কায়দা আছে। আজকে কোনো একজন রাজনৈতিক নেতা কাউন্টার করতে গিয়ে বলেছেন, সেটা আমি সেখান থেকেই বলছি, আমি কোটটা করছি না। সেটা হচ্ছে যে ইউনিয়ন হোম মিনিস্ট্রি তারা একটা কথা বলেছে যে স্টেট সেন্টারের সাথে কথা না বলে লকডাউন ঘোষণা করতে পারবে না, টোটাল লকডাউন ঘোষণা করতে পারবে না। 1, 2 হচ্ছে লকডাউন ঘোষণা হবে টু ফাইট কোভিড-19, সেটা হচ্ছে কন্টেইনমেন্ট জোনে হবে। এইবার প্রশ্নটা আসছে যে যখন আনলক 4-এ আমরা যাচ্ছি ফ্রম 1 সেপ্টেম্বর, সেই জায়গায় এই 11-12 লকডাউনটা কতটা ভ্যালিড, তখন সেন্টারের সাথে কথা তো বলতেই হবে। এবারে সেই জায়গায় এই 11-12-র ফেটটা কি হবে? যারা আলোচনার মধ্যে রয়েছেন তারা বলছে এটা একটা মুখ পুড়বে। তারা বলছেন একবার মুখ পুড়েছে, আরো 2-1বার মুখ পুড়বে। খুব শুনতে খারাপ লাগছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন তাতে বলছে মুখ পুড়বে। কিরকম মুখ পুড়বে? প্রথম, রাজ্যের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ইউজিসির যে ইনস্ট্রাকশনটা ছিল পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে,
বিশেষত হচ্ছে যে চূড়ান্ত অর্থাৎ ফাইনাল এক্সামিনেশনের ক্ষেত্রে ওই অন্য কোনো সিস্টেম দিয়ে হবে না, তাকে পরীক্ষা দিতে হবে, সেটা অফলাইন হোক অনলাইন হোক অন্য কোনো পন্থা হোক, পেন অ্যান্ড পেপার এর বাইরেও যদি কোনো পদ্ধতি থাকে সেটা হোক, কিন্তু পরীক্ষা না দিয়ে পাশ করানো যাবে না। সেই জায়গায় এখন কিছু কিছু ইউনিভার্সিটি রেজাল্টস বেরিয়ে গেছে, আবার নতুন করে প্রস্তুতি নিচ্ছে। মেডিকেল যে ইউনিভার্সিটি সেটা অদ্ভুত অদ্ভুত কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিল অলরেডি, সেটাকে সব আবার উইথড্র করা হয়েছে। এবং একই রকম ভাবে এটা হচ্ছে 1 নম্বর মুখ পড়া। 2 নম্বর হচ্ছে যদি আগামী কাল যদি সুপ্রিম কোর্ট সেটাকে যদি ডিসমিস করে সেটা হবে 2য় মুখ পড়া। আবার যদি এই লকডাউনটা উইথড্র করতে বাধ্য হতে হয় সেটা হবে 3য় মুখ পড়া। তো এই জায়গাটা, এই আলোচনাটাই টোটালটাই হচ্ছে এই রাজনীতির একটা অদ্ভুত ইয়ে তৈরি হয়ে গেছে। এবং সেখানেই বলা হচ্ছে যে লক্ষ লক্ষ ছাত্রদের স্বপ্ন মানে রাজনীতির বেড়াজালে আবদ্ধ হয়ে গেছে। ঠিক, মানসবাবুকে আরেকটা বিষয় এরপরে আলোচনা করতে বলবো যে প্রস্তুতি কেমন রয়েছে, আপনার কাছে কি খবর? হ্যাঁ, প্রস্তুতি, আচ্ছা প্রস্তুতির যে জায়গাটা সেটা হচ্ছে খুব একটা শুভ খবর দিয়ে শুরু করি। গতকাল নীরবে নিভৃতে সাকসেসফুলি একটা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন হয়ে গেছে ন্যাশনাল লেভেলে, সেটাকে বলা হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট। নেটওয়ার্কের সম্ভবত কোথাও সমস্যা হচ্ছে কি, কানেক্টিভিটি কিছু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এসে গেছে মানসবাবু। হ্যালো, হ্যাঁ, যা ফি নিয়েছে তার ফি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা, ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবারে এই মানে এই আবার একটু আমার মনে হচ্ছে কোভিড 3 টাইমস তারা খরচা করছে মেডিকেল প্রোটোকল মানতে। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে, বলুন। হ্যাঁ, লাইনটা ডিস্টার্ব হচ্ছে, তবুও আমি খুব তাড়াতাড়ি বলে ফেলি। সেটা হচ্ছে যে এখানে যে অ্যারেঞ্জমেন্টটা হয়েছে তাতে টাটা কনসালটেন্সি সার্ভিসেস এরা ন্যাশনাল টেস্টিং এজেন্সির হয়ে কাজটা করে। এবং আমি প্রথমে বলে রাখি 1 তারিখ থেকে 6 তারিখে সেটা হচ্ছে কম্পিউটার বেস টেস্ট। 1 তারিখ থেকে 6 তারিখের জন্য সুন্দর 2টো সেন্টার আছে। আপাতত যেটা মনে করা হচ্ছে যে এইখানে 1003 মতন স্টুডেন্টস লাস্ট ইয়ারের যা স্টাডি, লাস্ট ইয়ারের যা অ্যাটেন্ডেন্স আর কি, সেই অনুসারে 3000 মতন, 2500 থেকে 3000 মতন স্টুডেন্টস আসবে। এবং খুব অদ্ভুত ভাবে আগে একটা ভাবে হতো, একটা হাফেই হয়ে যেত। এবার সেই হলগুলোকে সেট করার ক্ষেত্রে সেটাকে 2টো হাফে রাখা হয়েছে, অর্থাৎ স্টুডেন্ট সংখ্যাটাকে কমিয়ে স্পেসটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং স্যানিটাইজেশনের ক্ষেত্রে মানে এই এনআইটি যে সেন্টারে হচ্ছে সেই সেন্টারকে স্যানিটাইজ করা হচ্ছে। পরবর্তীতে নেক্সট সেশন যখন হবে সেকেন্ড হাফটা, তখন স্যানিটাইজড হবে। এবং প্রত্যেকের জন্য আলাদা গ্লাভস, মাস্ক, স্যানিটাইজার, ড্রিঙ্কিং ওয়াটার সমস্ত অ্যারেঞ্জমেন্ট আলাদা করে করছে। এবং ভারী অদ্ভুত একটা বিষয়, মানে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল দুটোর ক্ষেত্রে যে 2 দিনের পরীক্ষাগুলো আছে তাতে একটা অদ্ভুত সিস্টেম এবার করা হয়েছে। থার্মাল গানে 99.4 প্লাস টেম্পারেচার যদি ধরা পড়ে ফার্স্ট টাইম, তখন তাদেরকে আইসোলেশন রুমে নিয়ে যাওয়া হচ্ছে এবং আইসোলেশন রুমে তাদেরকে রাখা হবে। তারপর তাদেরকে সেটেল করার জন্য কিছু সময় দেওয়া হবে। সেকেন্ড টাইম তাদেরকে আবার থার্মাল গানে টেস্ট করা হবে। যদি আবার নর্মাল টেম্পারেচার এসে যায় তাহলে তারা নর্মাল জায়গায় গিয়ে তারা পরীক্ষা দেবে, নর্মাল রুমে পরীক্ষা দেবে। এবং যদি ওই টেম্পারেচারই থাকে তাদের জন্য আলাদা আইসোলেশন এক্সামিনেশন হল আছে, সেইখানেই তারা যারা ওই 99.4 যারা টেম্পারেচার হবে তারা সেই জায়গাটাতে পরীক্ষাটা দেবে। ঠিক আছে, এইভাবে হ্যাঁ অসাধারণ একটা তথ্য। এবং জন নিউজ তাকে মানে পরীক্ষাতে কোনো সমস্যা নেই, বাধা নেই, কোনো সমস্যা নেই। এবং আমি সেন্টারটা বলি আর কি, সেন্টারটার ক্ষেত্রে যদি আমি এনআইটি তে চলে আসি, কারণ এনআইটি যারা দিচ্ছে, যে যারা দেখছে তাদেরকে আমি বলছি অভয় দিচ্ছি যে কি অ্যারেঞ্জমেন্ট হয়েছে, অসাধারণ অ্যারেঞ্জমেন্ট। শুধু পৌঁছতে হবে আর কি, যে করেই হোক পৌঁছতে হবে।
আগে অর্থাৎ লাস্ট ইয়ারের যেটা দেখা যাচ্ছে 11 সেন্টার ছিল হচ্ছে শিলিগুড়িতে। কারণ এই শিলিগুড়ি একটা অদ্ভুত জায়গা, যেখানে সিকিম থেকে আসছে, মালদা থেকে আসছে, কুচবিহার থেকে আসছে, বিহার থেকে আসছে এবং আরো কিছু জায়গা থেকে আসছে, সেগুলো সবগুলো আইডেন্টিফাই করতে পারেনি এই মুহূর্তের মধ্যে আর কি, সেটা হয়ে উঠতে পারেনি, সেটাও আমরা পেয়ে যাব একটা সময়। এবার এই 11টা সেন্টারকে মোটামুটি 9,500 একটা দেখা যাচ্ছে, যেটা 9,500 অ্যারাউন্ড একটা ফিগার ছিল লাস্ট ইয়ার অ্যাপিয়ার করেছিল। সেই জায়গাটায় দাঁড়িয়ে বিহার সিকিম সহ দাঁড়িয়ে এবারে দেখা যাচ্ছে 10,000-এর নিচেই থাকবে, 9,500 মতনই এবারও আসবে, যা অ্যাডমিট কার্ড যেভাবে তোলা হয়েছে। এবার 11টা সেন্টারের জায়গায় শিলিগুড়িতে এবার 25টা সেন্টার করা হয়েছে, 22টা নয় 25টা। এবং যেখানে 600 ছেলেপেলেকে একসাথে বসানো হতো, একটা সেন্টারে 600 রাখা হতো, সেটাকে ভেঙে 250 করা হয়েছে, অর্থাৎ একটা সেন্টারে 250। যেখানে একটা ঘরে 24 জন বসতো, সেখানে একটা ঘরে বসবে হচ্ছে 12 জন, মাঝখানে ডিস্টেন্সটা থাকবে হচ্ছে 6 ফুটের উপর। এবং এই টোটাল অ্যারেঞ্জমেন্টটাকে অসাধারণ জায়গায় নেওয়া হচ্ছে। এবং এনআইটি অলরেডি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দার্জিলিং এবং সিপি তাদেরকে অলরেডি চিঠি পাঠিয়ে দিয়েছে। এখানে যারা কন্ডাক্ট করবেন তারা অলরেডি অবজারভারকে চিঠিও করে দিয়েছেন। এবং অবজারভারের সংখ্যা বাড়ছে, কারণ স্বাভাবিক একটা হলে 24 জনের জন্য 2 জন থাকতো, সেক্ষেত্রে 24 জনের জায়গায় 12 জন হয়ে যাচ্ছে, তার মানে অবজারভারও বেড়ে যাচ্ছে, ইনভিজিলেটর বেড়ে যাচ্ছে, সংখ্যাটাগুলো বাড়ছে, খরচ বা এদিক থেকে কোনো কার্পণ্যের কোনো জায়গা নেই। আমি যতটুকু জানতে পেরেছি, যারা অর্গানাইজ করে, যাদের দায়িত্ব আছে, তারা স্বাভাবিকভাবেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপারের সাথে ওনারা বসে আলোচনা করবেন। বিশেষ করে অনলাইনে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কোশ্চেন লিক আউট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, সেটা সেন্ট্রালি কন্ট্রোল হয়। এবং সেট 1, সেট 2, সেট 3 এসব থাকে। বিভিন্ন ব্যাংকে খুব সুন্দরভাবে অলরেডি প্রশ্নপত্র এসে গেছেই বলা যেতে পারে, এবং তার প্রস্তুতি অলরেডি সেভাবেই হবে। সেই জায়গায় সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকে, কোনোরকম কোনো আনফেয়ার মিনসের জায়গা থাকলে তার একটা লোকাল ল অ্যান্ড অর্ডারের ব্যাপারগুলো থাকে, সেই ব্যাপারগুলো নিয়েও আলোচনার জায়গায় পৌঁছে যাবে। এই অবধি চলছে, প্রস্তুতি একদম তুঙ্গে, কোনো রকম কোনো সমস্যা হওয়ার কথা নয়। এবং শুধু তাই নয়, আগে যেভাবে খাতাগুলো যেত, এবং মনে করা হচ্ছে যে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্টস ওরা মোটামুটি 1 সপ্তাহের মধ্যে বের করে দিতে পারবে অনলাইনে। আর নিটের রেজাল্টটা সোর্স ইনফরমেশন অনুসারে আমরা পাচ্ছি যে ওটা ঠিক 1 সপ্তাহ 10 দিনের মধ্যে পারবে। এবং শিলিগুড়ির কাছে যে খবর আছে, আমাকে যতটুকু খবর আছে, তাতে করে ওই রাতেই, অর্থাৎ যে 3 ঘন্টা পরীক্ষা হবে, 2 থেকে 5টা, একদিনেই পরীক্ষা হবে এবং পেন অ্যান্ড পেপার। এখানে রিটিন এক্সাম দিতে হয় এবং কোশ্চেন অনুসারে, এটা খুব টাফ এক্সামিনেশন। তো সেই জায়গায় সেই রাত্রেই কালেক্ট হয়ে যাবে এবং পরবর্তীতে বাই এয়ার বেরিয়ে চলে যাবে সেন্ট্রালি, তারপর সেই রেজাল্টস এর প্রস্তুতি চলে যাবে। তার ফলে সমস্ত কিছুই ঠিকঠাক রয়েছে। এখন রাজ্যের একটা বিষয় থাকে, যখন আমরা ফেডারেল স্ট্রাকচারের কথা বলি, তো আমরা উভয়ের তরে, প্রত্যেকে সহযোগিতা তো করতেই হয়। তো সেই জায়গায় আশা করি একটা সহযোগিতা থাকবে, প্রশাসনিক সহযোগিতা দিতেই হবে। এখন ছাত্ররা বাসে করে আসবে না কার হায়ার করে আসবে না কিভাবে আসবে, 2 দিন আগে আসবে, সেটা তারা তাদের মতন করে বিচারের বিষয় আছে তাদের। এবং যেটা বলা হচ্ছে যে অ্যাডমিট কার্ডের ক্ষেত্রেও, হ্যাঁ আমি শেষ করে ফেলছি, আমি আবার চলে যেতে যাবো। অ্যাডমিট কার্ডের ক্ষেত্রে খুব স্পেসিফিক ইনফরমেশন দেওয়া আছে, সেক্ষেত্রে স্পেসিফিক্যালি সেন্টারে তারা পৌঁছতে পারবে। এবং 15-15 রেশিওটা হচ্ছে 15:15 বয়েজ অ্যান্ড গার্লস, তারা রেজিস্ট্রেশন যাবে, মানে ভেরিফিকেশন, এবং সেটাও খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে এবং সবকিছু মোটামুটি প্রস্তুতির দিকেই রয়েছে। এখন লকডাউন কতটা ব্রেকডাউন হবে আর কতটা সদিচ্ছায় রাজ্য সরকার এগিয়ে আসবে, সুন্দর সবকিছু হবে, ছাত্ররা হাসি মুখে পরীক্ষা দিয়ে হাসি মুখে ফিরে যাবে, সেটার জন্য আমরা অপেক্ষায় থাকবো আর কি। দেখা, আমি আপাতত এখনই শেষ করছি, আবার পরবর্তীতে আবার আরো আলোচনা। মানসবাবু পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে এত সুন্দর একটা বর্ণনা দিলেন, এবং আমি ঠিক সেই সময়
আমাদের যে দুজন অভিভাবক রয়েছেন তাদের দিকে আমি দেখছিলাম যে ওনারা খুশিতে একে অপরের দিকে তাকাচ্ছেন এবং সত্যি হাসছেন যে মানে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট যদি থাকে, পরীক্ষা সেন্টারের সংখ্যা এত বেড়ে যায়, একটা রুমে 24 জনের জায়গায় 12 জন পরীক্ষা এবং 6 ফুট দূরত্বে যদি পরীক্ষা হয়, তাহলে সেটা তো সত্যি মানে প্রশংসনীয় একটা উদ্যোগ। শুধু যেটা দরকার আমার মনে হয় একটা সহযোগিতার মানসিকতা, একটা কোঅপারেশনের মানসিকতা রাজ্য সরকারের তরফ থেকে হয়তো দরকার রয়েছে। আশা করছি রাজ্য সরকার সেটা দেখাবেন। আমরা কি ডক্টর বিশ্বপ্রতিম রুদ্রের সঙ্গে যোগাযোগ করতে পারছি? ডাক্তারবাবু, আমাদের কথা শুনতে পাচ্ছেন কি আপনি? হ্যালো। হ্যাঁ ডাক্তারবাবু, বাহ ঠিক। ডাক্তারবাবু একটু প্রতিকূল পরিস্থিতির মধ্যেই রয়েছেন, তারপরেও আমরা ছোট্ট করে ডাক্তারবাবুর মতামত একবার নিয়ে নেব। আফটার অল ডাক্তার হওয়ার জন্যই পরীক্ষা দিতে যাচ্ছেন ছাত্রছাত্রীরা, তো ডাক্তারবাবুর আশীর্বাদ এবং ওনার যদি গাইডলাইন পাওয়া না যায় তাহলে তো একটু মুশকিলই হবে। ডাক্তারবাবু, দুটো বিষয় আপনার কাছে আমার জিজ্ঞাসা। এক হচ্ছে যে আপনি নিজেও একসময় ডাক্তারি পড়েছেন এবং আজকে প্রতিষ্ঠিত হয়েছেন, তো আপনার কি মনে হয় যে এই যে টাইম লস, এটা যদি আরো বেশি হয় তাহলে ছাত্রছাত্রীদের উপরে কি প্রভাব পড়বে? এবং আপনি মানসবাবুর কাছ থেকে পুরো অ্যারেঞ্জমেন্টটা শুনলেন, তো এই অ্যারেঞ্জমেন্টের পরিপ্রেক্ষিতে সেখানে করোনার থাবা কতটা বসাতে পারবে বা কতটা সেটা আমাদের জন্য বা সাধারণ ছাত্রছাত্রীদের জন্য বিপদ ডেকে আনতে পারে, সে বিষয়ে আপনার মতামতটা কি, আপনি যদি একটু ছোট করে আমাদের সামনে রাখেন। প্রথম কথা, প্রস্তুতির দিক থেকে যেটা মানসবাবু বললেন বা যেরকম খবর আমরা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি, প্রস্তুতির দুটো পর্ব। একটা হচ্ছে পরীক্ষা কেন্দ্রের প্রস্তুতি, আর একটা পরীক্ষা কেন্দ্র নিজের বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর প্রস্তুতি। তো পরীক্ষা কেন্দ্রের প্রস্তুতি বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে আমরা আশ্বাস করার মতন খবর আমরা পেয়েছি। মানসবাবুর তথ্যবহুল আলোচনায় সেই ব্যাপারটা আরো নিশ্চিতভাবে আশ্বস্ত হওয়া গেল। এবং দ্বিতীয় যে পর্যায়টা থাকছে সেটা হচ্ছে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো। সেই ব্যাপারটাও অধিকাংশ একটা সমাজে যারা মধ্যবিত্ত বা উচ্চবিত্ত আছে তারা নিজেদের মতন করে ব্যবস্থা করে নিচ্ছেন, মালদা থেকে যারা আসছেন বা কুচবিহার থেকে যারা আসছেন। কিন্তু এই পরীক্ষাগুলো, বিশেষ করে যেটা নিট পরীক্ষা আছে, সমাজের নিচের স্তরের প্রচুর ছাত্রছাত্রীরা তারাও কিন্তু অনেক কষ্ট করে তারা পরীক্ষার প্রস্তুতি নিয়েছে। সেই ক্ষেত্রে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর সুব্যবস্থা অন্তত যাতে সুনিশ্চিত করা যায়, সেই ব্যাপারটা নিশ্চয়ই উড়িষ্যা সেক্ষেত্রে একটা রোল মডেল। এখনো আমাদের এখানে সময় আছে, হয়তো যদি কিছু ব্যবস্থা করা যায়, বা লকডাউনের যে কথাগুলো আপনারা বললেন, পরীক্ষার আগের দিন অনেকেই হয়তো আছে যে বাসে করে আগের দিন পৌঁছে যাবে, গাড়ি রিজার্ভ করে সবার পক্ষে পৌঁছানো হয়তো সম্ভব নয়। সেই ব্যাপারগুলো যদি একটু ভাবনা চিন্তা করে সবাই মিলে আলোচনা করে সুস্থিরভাবে করা যায়, তাহলে পরীক্ষা অবশ্যই দেওয়া যেতে পারে। দ্বিতীয়ত আরেকটা যে প্রশ্ন আপনি করেছিলেন যে এই পরীক্ষা দিতে গিয়ে করোনা সংক্রমণের সম্ভাবনা কতটা, এটা অস্বীকার করার উপায় নেই। আমরা করোনা অতিমারির একটা এখন খুব মারাত্মক একটা সংক্রমণের একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে লোকে বাড়িতে বসে থাকলেও পরিবারের অন্য লোকেরা যারা বাইরে বেরোচ্ছে তাদের থেকে বাড়ির লোকেরা সংক্রমিত হয়ে যাচ্ছে। সংক্রমণ হবে না এটা 100% নিশ্চিতভাবে কেউই বলতে পারবে না। সেই কারণেই এত নিশ্চিত মানে এত সুবন্দোবস্ত, পরীক্ষার হলে মাস্কের ব্যবস্থা, পরীক্ষার হলে স্যানিটাইজারের ব্যবস্থা, পরীক্ষার হল স্যানিটাইজ করার ব্যবস্থা। সেই ব্যবস্থাগুলো মেনে যদি কেউ তার নিজের বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্র পৌঁছায় এবং পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেয়, তাহলে আলাদা করে খুব বেশি সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে বলে আমার মনে হয় না। সাবধানতাটা অবশ্যই নিতে হবে, সেই সাবধানতা নিয়েই। এবং আমাদের একজন অভিভাবক একটু আগে যেটা বলছিলেন যে আজ থেকে 6 মাস পরে বা 1 বছর পরে করোনা সংক্রমণের কি স্থিতি থাকবে আমরা সেটা জানি না। হয়তো করোনার মধ্যে দিয়ে আমাদের বেশ কিছুটা সময় আমাদের জীবনকাল এগিয়ে নিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে যে সমস্ত সাবধানতা বিধিগুলো মেনে চলতে হচ্ছে জীবনের বিভিন্ন ক্ষেত্রে যারা কাজ করছেন, আমরা তো করোনা লকডাউনের মধ্যে পুরোটাই কাজ করলাম, তারপরেও আস্তে আস্তে বিভিন্ন ব্যাংক, অফিস, অন্যান্য প্রতিষ্ঠান এগুলো খুলছে, এবং এমন নয় যে সবাই যারা কাজের ক্ষেত্রে বেরোচ্ছেন তারা সবাই সংক্রমিত হয়ে যাচ্ছেন। যে নিয়মাবলী আছে, যে স্বাস্থ্যবিধি আছে, সেগুলো মেনে চললে সংক্রমিত হওয়ার সম্ভাবনা খুবই কম। এবং সেইভাবে যদি ছাত্রছাত্রীরা সেই নিয়মগুলো মেনে পরীক্ষা কেন্দ্রে পৌঁছায় এবং পরীক্ষা কেন্দ্রে যা ব্যবস্থা আছে, তাহলে প্র্যাকটিক্যালি সম্ভাবনা খুব কম, এটাই আমার মনে হয়। তবে একদম 100% নিশ্চিতভাবে বলা যাবে না, এবং সেটা নিয়েও হয়তো পরবর্তীতে আমরা কোনো একটা বিষম আলোচনা সমাজের মধ্যে দেখতে পাবো। যদি একজন ছাত্র করোনা আক্রান্ত হয় বা দুর্ঘটনাক্রমে কিছু হয়ে যায়,
সেক্ষেত্রে হয়তো একটা যেরকম রাজনীতির কুনাট্য কুরঙ্গ চলছে একটা অন্যরকম পরিবেশ তৈরি করার চেষ্টা হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে সংক্রামিত হওয়ার সম্ভাবনাটা যদি সমস্ত স্বাস্থ্যবিধি এবং সবকিছু মেনে চলা যায় কিছুটা কম বলেই আমার মনে হয়। আর পরীক্ষা তো অবশ্যই দিতে হবে। দ্বিতীয় প্রশ্ন যেটা আপনি করেছিলেন যে একটা নির্দিষ্ট সময়ে প্রস্তুতি, এই সূত্রে একটা সময় যত যেতে থাকে লোকের হ্যাঁ বিশ্ববাবু, যেটা আমি জানতে চাইছিলাম যে দেখুন ভারতবর্ষে মানে ডাক্তার মানে মাথাপিছু ডাক্তারের যে আমাদের যে একটা রেশিও থাকে উন্নত দেশগুলিতে যে সংখ্যাটা রয়েছে, নিশ্চয়ই আমাদের দেশের সংখ্যাটা খুব একটা ভালো জায়গায় আমরা নেই, আমাদের ডাক্তারের ঘাটতি রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি একটা ইয়ার লস করতে পারি? মানে সেখানে যত সংখ্যক ডাক্তার আমাদের সমাজে আসতে পারতো সেটার যে একটা বড় লস হবে, সেই লসটা কি নেবার মতন জায়গায় দেশ আছে? আপনার কি মনে হয়? সেটা একটা খুব বড় প্রশ্ন, যে অলরেডি একাডেমিক ইয়ার প্রায় 6 মাস মতন পিছিয়ে যাচ্ছে, এটা বোঝাই যাচ্ছে। আমরা যদি সরকারি হাসপাতালগুলোর ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রে একটা বড় পরিকাঠামো পরিষেবার স্তম্ভ হচ্ছে যারা জুনিয়র ডাক্তার, এবং সেই জুনিয়র ডাক্তাররা প্রতি বছর পরীক্ষায় পাশ করেন, তারা ইন্টার্ন হন, তারা হাউস স্টাফ হন, এইভাবে সেই সিস্টেম চলতে থাকে। আমরা 6 মাস সরকারি মেডিকেল কলেজগুলোতে ইন্টার্ন নেই, এটা ভাবলেই যারা স্বাস্থ্য প্রশাসক আছেন বা যারা মেডিকেল কলেজে যারা চাকরি করেন বা কাজ করছেন তারা বুঝতে পারবেন যে পরিষেবা দেওয়া, স্বাভাবিক পরিষেবা বজায় রাখা কতটা দুষ্কর হয়ে যাবে। যদিও সেই পরিস্থিতি আস্তে আস্তে 4-4.5 বছর লেগে যাবে, তবুও 1 বছর একটা শিক্ষাবর্ষ নষ্ট করার কোনো কারণই নেই, এটা আমার মনে হয়। এবং এই ক্ষেত্রে অনেকেরই একটা বলা আছে, মানে অনেকেই বলছেন এই কথাটা, হয়তো অনেকে ব্যক্তিগতভাবে একটু অন্যরকম ভাবে নিতে পারেন। যদি কারোর মনে হয় যে না আমার ভয় লাগছে বা আমার সংক্রমণের সম্ভাবনা বেশি বা সেরকম, সেই ক্ষেত্রে কিন্তু ড্রপ আউটের একটা অপশন সবসময় সবার কাছে ব্যক্তিগতভাবে রয়ে যাচ্ছে। কিন্তু যারা পরীক্ষা দিতে আগ্রহী, যারা প্রস্তুতি নিয়েছেন বা যারা 1 বছর 2 বছর ধরে ক্রমাগত প্রস্তুতি নিয়ে চলেছেন, তাদেরকে জোর করে আটকে দেওয়ার কোনো পরিস্থিতি তৈরি হয়েছে বলে আমার মনে হয় না। এবং স্বাস্থ্য ব্যবস্থা পরিকাঠামোর ক্ষেত্রেও 1 বছর এক চিকিৎসক, ভারতবর্ষে যে পরিমাণ চিকিৎসকের অভাব আছে, 1 বছর চিকিৎসক সরকারি ব্যবস্থায় বা আমাদের সমাজে সার্ভিসের জন্য আসবে না, সেটা একটা ভয়াবহ পরিস্থিতি। তো পরীক্ষাটা হওয়াটাই এই মুহূর্তে বাঞ্ছনীয় বলে আমার মনে হয়। ঠিক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি অত্যন্ত সুন্দরভাবে বিশ্লেষণ করলেন যে স্বাস্থ্যবিধি মেনে যদি আমরা ছাত্রছাত্রীরা যারা রয়েছেন তারা যদি পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে এবং ওখানে যতটুকু সুন্দর ব্যবস্থা রাখা হয়েছে তাতে খুব একটা সংক্রমণের ভয় নেই। এবং সেই সঙ্গে এটাও তো সত্যি যে যারা পরীক্ষা দিতে চাইছে এটা তো তাদের একটা অধিকার, তো তাদের অধিকার থেকে কি আমরা তাদেরকে বঞ্চিত করতে পারি? আমার মনে হয় না এটা কোনোভাবেই সম্ভব হবে। আমরা আমাদের আজকের এই আলোচনা চক্রের শেষ বক্তা মাননীয় সাধনবাবুর কাছে আসবো। সাধনবাবু, আপনার মন্তব্য বা আপনার বক্তব্য শুনবার আগে আপনাকে আমি দুটো তথ্য শুনে রাখি। ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স 26 তারিখ একটা নোটিফিকেশন জারি করেছিল এবং সেখানে বলেছিল যে ডেন্টাল এবং আরো কয়েকটা সেগমেন্টের পরীক্ষা হবে। আবার 3 দিনের মাথায় অর্থাৎ 29 তারিখ তারা কিন্তু সেই নোটিশটা উইথড্র করে নেয় যে না, সমস্ত পরীক্ষা বাতিল হচ্ছে। 26 তারিখ নিশ্চয়ই করোনা পরিস্থিতি পশ্চিমবঙ্গে এমন কিছু শুধরে যায়নি, আর 29 তারিখও করোনা পরিস্থিতি পশ্চিমবঙ্গে এমন কিছু খারাপ হয়ে যায়নি যে সেটা উঠিয়ে নিতে হবে। তাহলে কি এর মধ্যে রাজনৈতিক কোনো বাধ্যবাধকতা রয়ে যাচ্ছে? এটা 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন হলো যে গত মাসে আমরা দেখেছি 5 বার লকডাউনের ডেট চেঞ্জ হয়েছে বিভিন্ন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বা বিভিন্ন গোষ্ঠীকে সন্তুষ্ট করতে। বিভিন্ন সময়ে বিভিন্ন পরিপ্রেক্ষিতে লকডাউনের ডেট 5 বার চেঞ্জ হয়েছে। এবার এই মাসে, সেপ্টেম্বর মাসে এই পরীক্ষার যখন সমস্ত তারিখ রয়েছে, ঠিক তার আগের দিন লকডাউন ঘোষণা করা, এটা সত্যি তো একটা দুঃখজনক, হতাশাজনক ঘটনা বলেই আমার মনে হচ্ছে। আপনার কি মনে হয় যে রাজ্য সরকার গত মাসের যে উদাহরণ তারা সেট আপ করেছেন, যে 5 বার ডেট চেঞ্জ করেছেন, সেটাকে ফলো করে অন্তত এই মাসে প্রয়োজনের তাগিদে সবার ভালোর জন্য ডেটটা তারা পরিবর্তন করবেন? সাধনবাবু। যাই হোক, আমি তো এই প্রশ্নের উত্তর তো মানসবাবুই দিয়ে দিয়েছেন। সেন্ট্রাল একটা নির্দেশিকা চলে এসছে যে কেন্দ্রের অনুমতি ছাড়া এখন লকডাউন করতে পারবে না, এবং আমরা আশা করছি যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুসারে যা নিয়ম মেনে চলা রাজ্য সরকার মেনে চলবে, এটা আমাদের আশা করছি আমরা।
বাকিটা কি হবে তার জন্য দেখতে হবে আমাদের ভবিষ্যতে, কারণ এটা অনেক কিছুই হয় যেটা আনপ্রেডিক্টেবল, হঠাৎ করে প্রেডিক্ট করা যায় না, ভবিষ্যৎবাণী করে সেটা ভুল হয়ে যায়। যাই হোক, আমি যে পয়েন্টটাতে আসছি, আজকে এখানটায় আমাদের দুজন অভিভাবক রয়েছেন, চন্দনদা রয়েছেন, নারায়ণদা রয়েছেন, এরকম আরো অনেক পরিবারের সাথে আমার যোগাযোগ রয়েছে। সবচেয়ে মারাত্মক কথা যেটা, এক তো এই করোনার জন্য ডিপ্রেশন সবার মধ্যে কাজ করছে, ইনক্লুডিং মি, আমিও তার বাইরে নই, বাইরে যেতে পারছি না, লোকজনের সাথে মেলামেশা করতে পারছি না। বিশেষ করে ছাত্রছাত্রীদের একটা খুব করুণ পরিস্থিতি, আমরা সবাই জানি, আমরা মাস্টারমশাই, অর্থাৎ এরা স্কুলে যেতে পারছে না, টিউশন গুলো ঠিক করে অ্যাটেন্ড করতে পারছে না, কি হবে একটা অনিশ্চয়তা, এই যে ডিপ্রেশন লেভেল, এটা কিন্তু ক্রমশ বাড়ছে। তারপরেও এই যে পশ্চিমবঙ্গের মতন একটা রাজ্য বা 6টি রাজ্য যার কথা বলা হচ্ছে, তারা বলছে যে না আমরা সুপ্রিম কোর্টে যাব, অর্থাৎ তারা আদৌ প্রশাসনিক সহযোগিতা করবে কি না এটা কিন্তু এখনো পরিষ্কার নয়। যার ফলে ছাত্রছাত্রী এবং সেই কনস্ট্যান্ট অভিভাবকরা প্রচন্ড প্রেসারে আছেন, প্রচন্ড প্রেসারে, কি হবে কি হবে, শেষে কেন্দ্র রাজ্য এই লড়াইতে শেষে আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ তো নষ্ট হয়ে যাবে না, এই আশঙ্কাটা কিন্তু কাজ করছে। একেতেই তো পরীক্ষার প্রেসার, করোনার ডিপ্রেশন, তারপরে এই পলিটিক্স। আচ্ছা বলুন তো, রাজনীতিটা তো মানুষের মঙ্গলের জন্য নাকি? রাজনীতি তো মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য নয়। কিন্তু এখন এই যেই নিট নিয়ে যে রাজনীতিটা হচ্ছে, এটা কিন্তু মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য, এটা কিন্তু মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য, এটা একদম নিশ্চিত। অন্তত রাজ্য সরকার এটা ঘোষণা করতে পারতো যে পরীক্ষার্থী আমরা তোমাদের পাশে আছি, আমরা যাই করি না করি তোমাদের চিন্তা নেই, ফাইনাল ডিসিশন যেটাই হোক তোমাদের পাশে আছি, এই কথাটা যদি অন্তত বলতো, তাহলে এই যে আমাদের দুজন অভিভাবক আছেন তাদের মুখে কিন্তু একটা চওড়া হাসি আমরা দেখতে পেতাম। সেটা কিন্তু হচ্ছে না। সেই জন্য আমি আজকে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে এই রাজ্য সরকারের যদি কোনো আধিকারিক শুনে থাকেন বা রাজ্য সরকারের কর্তাদের কাছে একটা আবেদন করব, আপনারা অন্তত এইটুকু আশ্বস্ত করুন এই বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে, যারা কিনা ভবিষ্যৎ গড়তে চলছে, যে না তোমাদের অন্তত কিছু নেই, কেন্দ্রের সাথে কি রাজনীতি আছে সেটা আমরা বুঝে নেব, অন্তত তোমাদের ভবিষ্যতে কোনো রকম ঘা পড়বে না। এইটা হচ্ছে প্রথম কথা, এটা একটা আবেদন। এই অসম্ভব মেন্টাল প্রেসার থেকে অন্তত এই পরিবারগুলোকে বা ছাত্রছাত্রীগুলোকে বের করে আনা কিন্তু অত্যন্ত প্রয়োজন। একটা বিষয়, এখানটা সেশন চেঞ্জের যে কথাটা হচ্ছিল, পরীক্ষার পিছনে যায় কিনা, ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে। আমি আরেকটু ব্যাপারটা ক্লিয়ার করছি। প্রতি বছর সাধারণত এপ্রিল মাসে পরীক্ষাগুলো হয়, জুলাই মাসে সেশনগুলো শুরু হয় এবং ডিসেম্বরে ফার্স্ট সেমিস্টারটা হয়। এবার কি হচ্ছে, সেপ্টেম্বরে পরীক্ষা হচ্ছে, সেশন শুরু হতে হতে সেই ডিসেম্বর মাস হয়তো হয়ে যাবে, বা মানুষবাবু যেমন বলছেন হয়তো নভেম্বরে সেশন শুরু হতে পারে, খুব আর্লি যদি হয়। তাহলে এই ক্ষেত্রে কি হবে, ফার্স্ট সেমিস্টার অর্থাৎ একটা সেমিস্টার কোন রকম অ্যাডজাস্ট হলেও, অ্যাডজাস্ট করে নিলেও কিন্তু সেশনটা টিকিয়ে রাখা যাবে, কিন্তু এর চাইতেও যদি পিছিয়ে যায়, কারণ 6 মাস অলরেডি পিছিয়ে আছে, তাহলে তো সেশনটাই চলে যাবে। সেশনটা চলে গেলে তার কি কনসিকুয়েন্স, সেটা অবশ্য আমাদের আলোচনায় অলরেডি উঠে এসছে। এবার যেই দিচ্ছে 9.53 লাখ, অর্থাৎ আমাদের যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি তার যা পরিসংখ্যান আছে, আচ্ছা নিট দিচ্ছে 15.97 লাখ, অর্থাৎ 15 লক্ষে প্রায় 16 লক্ষ, আর এটাও প্রায় 10 লক্ষের মতো। এই সেশনটা যদি হয়ে যায়, তাহলে এবার এই আমি 30 লক্ষ না, হ্যাঁ 25 লক্ষ ধরে নিচ্ছি, এভারেজ 25 লক্ষ ধরে নিচ্ছি, 25 থেকে 26 লক্ষ পরীক্ষার্থী মোট এবার দিচ্ছে। সামনের বাড়িটা ডবল হয়ে যাবে, 50 হয়ে যাবে। এখন আজকে এই যে যারা এসপাইরেন্ট এই বছর, তাদের সেই 50 লক্ষের ভিড়ে হারিয়ে যাওয়ার সম্ভাবনাই কিন্তু অনেক বেশি। আর সবচেয়ে বড় কথা, দীর্ঘদিন পড়াশোনা করার উপর একটা বিষয় আছে, কতদিন আমি লড়াইটা লড়তে যাব। আমি তো দেখছি ছেলে মেয়েগুলো পাগল হয়ে যাচ্ছে, কবে পরীক্ষা, আর পারছি না, এই টেনশনটা, চাপটা নিতে পারছে না ছেলে মেয়েগুলো। এবং এটা কিন্তু একটা দেখার বিষয়। একটা যেটা হচ্ছিল, মানসবাবু তো অসাধারণ বললেন ওখানকার ব্যবস্থাপনা সম্পর্কে, সে আমিও ভাবতে পারিনি এতটা ভালো ব্যবস্থাপনা অন্তত ভারতবর্ষে হতে পারে। দেশটা তো ভারতবর্ষ, কারণ আমাদের সবকিছুতেই একটা তিক্ত অভিজ্ঞতা কাজ করে সবকিছুতেই, কিন্তু মানসবাবুর যা বর্ণনা শুনলাম তাতে তো আমার মনে হচ্ছে একটা অসাধারণ কিছু একটা ব্যাপার এখানে তৈরি করা হয়েছে, শুধু পৌঁছানোর বিষয় ছাত্রছাত্রীদের। এবার দেখুন সবচেয়ে মজার বিষয়, আমি ভেবেছিলাম হয়তো বিষয়টা আলোচনায় উঠে আসবে, কিন্তু উঠে আসেনি। সেটা হচ্ছে এই লকডাউনের মধ্যে কিন্তু একটা রাজ্যে একটা পরীক্ষা হয়েছে, আমরা কিন্তু কেউ জানি না। রাজ্যটা হচ্ছে কেরালাতে 13 লক্ষ ছাত্রছাত্রী কিন্তু বোর্ডের পরীক্ষা দিয়েছে। পরীক্ষা কখন হয়েছে, সেটা মে মাসে, খুব সম্ভবত 26শে মে পরীক্ষাটা শুরু হয়েছিল, 31শে মে শেষ হয়েছে। তখন কিন্তু সিচুয়েশনটা আরো ভয়াবহ ছিল।
মানে করোনা কি হবে না হবে, আমরা তো ঘর থেকে বেরোতে সাহস পাইনি, এখন তো সাহস করে ঘর থেকে বেরিয়ে পড়ছি, মাঝে মাঝে সুযোগ পেলে মাস্কটাও খুলে ফেলছি। তো তখন এমন একটা পরিস্থিতি ছিল ঘর থেকে বেরোতে সাহস পেতাম, সেই পরিস্থিতি কিন্তু কেরালা পরীক্ষা নিয়েছে। তখন যেটা কেরল গভর্নমেন্ট করেছিল, তারা নিতে চেয়েছিল এবং বলেছিল যে সাবজেক্ট টু পারমিশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ কেন্দ্র সরকার অনুমতি দিলে আমরা পরীক্ষাটা নিতে পারি। কেন্দ্র সরকার অনুমতিও দিয়েছিল, ওরাও কিন্তু স্বাস্থ্যবিধি মেনে কিন্তু পরীক্ষাটা নিয়েছিল। 13 লক্ষ, বিষয়টা একটু লক্ষ্য করার মতন। এই পরীক্ষা যখন শেষ হলো 31শে মে, তার ঠিক 14 দিন পরে 15ই জুন কেরলের যে অর্থমন্ত্রী টমাস আইজাক, উনি কিন্তু একটা টুইট করেন। সেই টুইটে উনি কি বলেছেন, টুইটটা আমার সামনে আছে, আমি একটু পড়ছি, তাহলে সবাই বুঝতে পারবেন 14 দিন পরে কেন টুইটটা করলো। ওনারা রিপোর্ট সমস্ত কালেকশন করেছেন যে সমস্ত স্বাস্থ্যসম্মত ব্যবস্থা করেছিলেন, সমস্ত হেলথ ক্রাইটেরিয়া, তাতে কেউ করোনা ইনফেক্টেড হয়েছে কিনা। 14 দিন যখন পার হয়ে গেছে, রিপোর্ট ওকে যে না অন্তত পরীক্ষার কেন্দ্রে সেই করোনা আক্রান্ত হয়নি, তখন উনি টুইট করেছিলেন। টুইটে কি বলছেন আমি টুইটটা একটু পড়ছি, সবাই শুনবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ ভরসা জোগানোর জন্য। উনি বলছেন টুইটটা কবে করেছিলেন, 15 জুন 2020, অর্থাৎ জুনের 15 তারিখ। টমাস আইজাক, সবাই দেখে নিতে পারেন, এখনো রয়েছে টুইটটা। উনি একটা টুইট করেছেন, কি বলছেন টুইটে, 14 days ago, বলছে 14 দিন আগে, 13 lakh school students completed school final examinations in Kerala. Not a single student affected by COVID. It was meticulously planned, schools sanitized, masks distributed to all, thermal readings mandatory, physical distancing ensured, operation success. উনি বলছে অপারেশন সাকসেস। দেখুন, কেরালার মতন একটা ছোট্ট রাজ্য 13 লক্ষ ছাত্রছাত্রীর পরীক্ষা নিয়ে নিল, কিন্তু আমাদের এই নিট আইআইটিতে পশ্চিমবঙ্গে কত পরীক্ষা দিয়েও বড় 50,000, 50,000, এর বেশি তো কোনো মতেই নয়। হ্যাঁ, এর বেশি বোধহয় কোনো মতেই নয় পশ্চিমবঙ্গের, জানি না আমি এক্স্যাক্টলি, মানুষবাবু পরে বলবেন সংখ্যাটা, যাই হোক আমি বলা শেষ করলে আপনি বলবেন, আমার কাছে সেই পরিসংখ্যাটা এই মুহূর্তে নেই। তো এরকম হবে 13 লক্ষ তো হবে না, তার চেয়ে তো অনেক কম। এখন পশ্চিমবঙ্গের মতন একটা বড় রাজ্য এই কয়েকজন ক্যান্ডিডেটের পরীক্ষা নিতে পারবে না, এটা কিন্তু একেবারেই বিশ্বাসযোগ্য না। অনেক রাজ্য আছে, বিহার বন্যা ফ্লাড এফেক্টেড, ওরাও কিন্তু সাহস করে সমস্ত ব্যবস্থা করেছে, আসাম সমস্ত ব্যবস্থা করেছে, একবারও বলছে না যে আমরা করতে পারবো না, কারণ এখানটা ছেলেমেয়েদের ভবিষ্যৎ জড়িয়ে আছে। আরো যদি 2 মাস পিছিয়ে দিয়ে সেশনটা চলে যাবে না, অতগুলো ছেলেমেয়ের ভবিষ্যৎটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সুতরাং এদের কথা কিন্তু আমাদের খুব ভাবা দরকার। এবার বিষয় হলো, অনেকেই ভাবছেন যে আচ্ছা এই 6টা রাজ্য সুপ্রিম কোর্টে গেল, এদের কি মতামতের কোনো মূল্য নাই? এরা রাজ্যের এক একজন মুখ্যমন্ত্রী ভাবছে ইত্যাদি। দেখুন, মুখ্যমন্ত্রী বলেছে ঠিকই, কয়েকদিন আগের আরেকটা ঘটনা বলি, সেখানটা 6টা রাজনৈতিক দল, সেখানটা মুখ্যমন্ত্রী নয়, কিন্তু 6টা রাজনৈতিক দল মিলে কি বললো যে না কাশ্মীরে 370 ফিরাতে হবে, 35 ফিরাতে হবে। সংখ্যাটা কিন্তু 6, এই ক্ষেত্রেও সংখ্যাটা 6, অর্থাৎ ওই 6 আর এই 6, এই দুটো 6 এর মধ্যে কোনো মিল আছে কিনা যারা সব প্রোগ্রাম দেখছেন তারাই বিচার করবেন। অর্থাৎ এক ক্ষেত্রে রাজনৈতিক দল, পলিটিক্যাল পার্টি মুভ করছে, আর এই ক্ষেত্রে সেই পলিটিক্যাল পার্টি রুলড যে স্টেটস, তাদের মুখ্যমন্ত্রীরা মুভ করছে। তার মানে রাজনীতিটা কিন্তু পুরো মাত্রায় আছে, তবে আমি যেটা বলবো, যে পলিটিক্সটা আছে সেটা আর যাই হোক দেশ বা দশের মঙ্গলের জন্য নয়। আমি শুধু একটা আবেদন করবো, আমি রাজনীতি করি না, রাজনীতিবিদরা আপনারা অনেক ভালো বোঝেন, আপনাদের অনেক বড় মাথা, আমাদের ছোটখাটো মাথা, সাধারণ মানুষ আমরা বুঝি না। তবে এইটুকুন বুঝি, আপনারা যা করবেন অন্তত মানুষের মঙ্গলের জন্য করবেন, আমাদের মতন সাধারণ মানুষগুলোকে অন্তত পিছিয়ে ফেলবেন না। কারণ আমার ঘরের বাচ্চাটা যদি আজকে পরীক্ষা দিতে না পারে, তাহলে আমাকে পিছিয়ে ফেলারই সামিল হলো। কারণ মানুষগুলো বললেন ক্লাস 7 থেকে 8 প্রস্তুতি নিতে থাকে সবাই, এতগুলো বছরের প্রস্তুতির পরে যদি এই সামান্য সরকারের রাজনীতির জন্য, রাজনৈতিক দলের টানাপোড়েনের জন্য পরীক্ষাটা আর হতে না পারে, তাহলে এর চাইতে বেদনার ওই পরিবারের জন্য আর কিছু হতে পারে না। সেই জন্য বলবো যে আপনারা রাজনীতি করুন, খুব রাজনীতি করুন, জমিয়ে রাজনীতি করুন, কিন্তু অন্তত আমাদের মতন সাধারণ মানুষের আর এরকম ভাবে সমস্যায় ফেলবেন না। শুধু এখানটায় কি দেখুন, এই ক্ষেত্রে রাজনীতি করছে এফেক্টেড কিন্তু আমরা। এর আগে দেখুন ওই পাকিস্তানের ইস্যু, চীনের ইস্যু যখন এসছে, এমন এই যে 6 বললাম, এই 6S
সংখ্যাটা হয়তো আরো 2-4 বেশি হতে পারে, তারা এমন স্ট্যান্ড পয়েন্ট নিচ্ছে যে পাকিস্তান থেকে তাদের পক্ষে কথা বলছে, চীন থেকে তাদের পক্ষে কথা বলছে। এই ক্ষেত্রে একটা মজা আছে। টুইটারে একটা ছবি পোস্ট হয়েছে, আপনারা হয়তো দেখেছেন, কদিন আগে জি নিউজে আমি ডিএনএ দেখতে দেখতে দেখলাম, সেখানটায় ওরা কিছু ময়নাতদন্ত করেছে। এই যে চলছে নো এক্সামিনেশন প্রোপাগান্ডা কলেজে অনেকদিন ধরে চলছে, আমি জানি না এটা তারই পার্ট কিনা। নো এক্সামিনেশন হবে না, পরীক্ষা না চলবে না, করোনা ইত্যাদি ইত্যাদি, এটা কিন্তু আলট্রা লেফটিস্টরা করছে ক্যাম্পাসে। আমি জানি না এটা এর সাথে কোনো যোগাযোগ আছে কিনা, এটা আমার জানা নেই, কিন্তু একটা কোইন্সাইডেন্স ওটা হচ্ছে, এটাও হয়ে গেল। এখন এই যে বিষয়টা দেখুন হচ্ছে আজকে সাধারণবাবুকে একটা আমি ছোট্ট ইনপুট দেব, সেটা হচ্ছে এরকম যে এই যে নো এক্সাম বা নো এক্সামিনেশন টুইট, এটাকে ট্রেন্ড করানো হচ্ছে কিন্তু পাকিস্তান থেকে, এরকম খবর আসছে যে পাকিস্তান থেকে এই ধরনের টুইট হচ্ছে যে আমাদের দেশে পরীক্ষা হবে, অথচ ওরা ওখান থেকে এটার প্রতিবাদ করছে। এই ধরনের ঘটনা একদম মজাটা দেখুন, এক্স্যাক্টলি মজাটা দেখুন। ওখানটায় টুইটারে একটা টুইট হয়েছে, কিরকম টুইট করেছে একজন ক্যান্ডিডেট একটা করোনা সার্টিফিকেট দেখিয়ে বলছে যে আমার বাবা করোনা এফেক্টেড, আমি কি করে পরীক্ষা দেব, হাউ ক্যান আই অ্যাপিয়ার এক্সাম, মাই ফাদার ইজ করোনা এফেক্টেড। এরপর জি নিউজ এটাকে ময়নাতদন্ত করেছে, সেই সার্টিফিকেটটা তারা বের করে দেখা গেছে সেটা হচ্ছে লাহোর থেকে ইস্যু করা একটা সার্টিফিকেট, অর্থাৎ পাকিস্তানের করোনা এফেক্টেড পেশেন্ট, সে তার একটা সার্টিফিকেট ওখানে কিন্তু প্রডিউস করা হয়েছে। তাহলে ভাবুন বিষয় কতটা মারাত্মক। বিষয়টা কিন্তু মোটেই আমাদের দেশের মধ্যে আবদ্ধ আছে এটা অন্তত আমি মনে করি না। যাই হোক, এই বিষয়গুলো আমি সবাইকে ভেবে দেখার আবেদন করছি যে আমাদের দেশের সরকার, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী আর মামলা করতে যাচ্ছেন, খুব ভালো কথা, কিন্তু পাকিস্তান থেকে কেন ট্রেন্ড হচ্ছে, ইটস এ ভেরি ডেঞ্জারাস টেন্ডেন্সি, এটা কিন্তু বুঝতে হবে। আরেকটা বিষয় সেই সঙ্গে আরো যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে যে মানে আমাদের শত্রু দেশের ভাবনা চিন্তা বা তাদের যে মতবাদ, সেটার সঙ্গে আবার আমাদের দেশেরও কিছু কিছু মুখ্যমন্ত্রী বা রাজনৈতিক দলের মতবাদ মিলে যাচ্ছে, এটা আরো বেশি চিন্তার বিষয় আমার মনে হয়। সেটা কিন্তু প্রথমবার নয়, বারে বারে মিলছে। মানুষবাবু হাসছেন, ওনার মাঝে মাঝে আবার কথা হয়, এগুলো বারেই মিলে যাচ্ছে যেন। হ্যাঁ, পাকিস্তানে যে ধরনের কথা বলছে সেই ধরনের কথা এইখানটায় বলছে, কেন হয় আমি জানি না। এটা যারা দেখছেন দর্শকরা একটু বিষয়টা ভাববেন। আরেকটা কথা বলি, হ্যাঁ শেষের দিকে আমরা 100-র উপরে শিক্ষাবিদ, তাদের মধ্যে কারা আছেন? দিল্লি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর রয়েছেন, লখনৌ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর রয়েছেন, জেএনইউর ভাইস চ্যান্সেলর রয়েছেন, বিএইচইউ এর ভাইস চ্যান্সেলর রয়েছেন, এরকম অনেকেই। আইআইটি দিল্লির যিনি আছেন তিনি রয়েছেন, লন্ডন ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া, এই বিদেশের সমস্ত ইউনিভার্সিটিতে যে সমস্ত ভারতীয়রা কাজ করেন তারা প্রায় শতাধিক এরকম প্রাইম মিনিস্টারকে চিঠি লিখেছে। তারা বলেছে যে এরকম ছেলে মেয়েদের ভবিষ্যৎ কিন্তু জলাঞ্জলি দেওয়া যায় না, মিস্টার প্রাইম মিনিস্টার আপনি যে করেই হোক পরীক্ষাটা কিন্তু কন্ডাক্ট করুন। এটা কিন্তু আমরা দেখছি, তো এটা কিন্তু করেছেন। তার মানে এইরকম নয়, সবাই চাইছে, এই বিশেষজ্ঞরাও চাইছে, তারা জানে যে এই প্রতিভাবান বাচ্চাগুলোর ভবিষ্যৎ যদি আমরা আজকে এই রাজনীতির আর জাতাকলে আমরা ডুবিয়ে দেই, তাহলে পরে দেশের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। এটা কিন্তু বুঝতে হবে। আরো দেখুন, এই সূত্রে একটা ছোট্ট ইনপুট দেবো মাস্টারমশাই, সেটা হচ্ছে এরকম যে আমি শুনেছি আর কি, যে বিদেশের যে সমস্ত মেডিকেল কলেজগুলো রয়েছে, কারণ আমাদের দেশ থেকে অনেক ছাত্রছাত্রী আবার বিদেশেও পড়তে যায়, যেমন অস্ট্রেলিয়া অনেকে এমবিবিএস পড়তে যায় এবং সেখানে পড়াশোনা করতে যায়, কিন্তু আমাদের স্টুডেন্টদের জন্য অপেক্ষা করে রয়েছে না যে আমাদের স্টুডেন্ট কবে সেখানে যাবে বা পরীক্ষা দিয়ে সেখানে অ্যাপিয়ার করবে, ওই কলেজে ভর্তি হবে, অ্যাডমিশন নেবে। এবার দেখুন এই যে রাজনীতি কোথায় গেছে, আমি ওই ইন্টারনেট ব্রাউজ করতে একটা খবর দেখলাম, সেটা হচ্ছে 24শে আগস্ট কানপুরে 7 জনকে অ্যারেস্ট করেছে। তারা কারা? তারা হচ্ছে জুয়ারি, অর্থাৎ ব্যাটিং করছিল, পরীক্ষা হবে কি হবে না ভাবুন দেখি, ক্রিকেট ম্যাচের মতন। মানে পরিস্থিতি কোথায় গেছে, তাদের থেকে 38.5 লাখ টাকা সিজ করা হয়েছে, 10টা মোবাইল ফোন, মানুষবাবু নিশ্চয়ই জানেন খবর। আজকে দেখুন এই পরিস্থিতি, অর্থাৎ এই ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে সবাই কিন্তু ওখানটায় ব্যাট করছে, যারা জুয়ারিরা সমস্ত আসর বসিয়ে দিয়েছে। এই সামগ্রিক পরিস্থিতি এটা আছে। এই পরিস্থিতি থেকে অবশ্যই আমাদের বেরিয়ে আসা দরকার। আমি সবাইকে আরেকবার যেটা বলবো, দেশের পলিটিশিয়ানদের, আপনারা দয়া করে এমন রাজনীতি করবেন না যাতে আমাদের মতো সাধারণ মানুষ একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়।
আমরা খুব আতঙ্কে আছি, আমরা খুব ভয়ে আছি, আমাদের ঘরে ছেলেমেয়েরা আদৌ পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারবে কিনা। আর লকডাউনের কথা বলছেন, লকডাউন তো যাই হোক, উড়িষ্যার কথা যদি বলি, একটু কাগজ খুলে দেখবেন, নবীন পটনায়ক উড়িষ্যার মুখ্যমন্ত্রী প্রাথমিকভাবে কিন্তু প্রাইম মিনিস্টারকে একটা চিঠি লিখেছিলেন যে করোনাতে আপনি পরীক্ষা আয়োজন করছেন, এতে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। উনি যে একবারে রাজি হয়ে গেছেন তা কিন্তু না। যখন দেখছি সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সবকিছু পরীক্ষা হবেই, তারপরে যে কথাটা বলছিলাম, উড়িষ্যার ছেলে মেয়েদের প্রেশারটাকে রিফিউজ করার জন্য, প্রেশারটাকে কমিয়ে আনার জন্য উনি কিন্তু সব ঘোষণা করে দিয়েছেন যে আপনাদের কোনো চিন্তা নেই, পরীক্ষা কেন্দ্রে যান, পরীক্ষা দিন। দেখুন, এই ক্ষেত্রে যদি বেটার রেজাল্ট উড়িষ্যার হয়, আমি কিন্তু অবাক হওয়ার থাকবো না। এবং সেই রেজাল্ট যদি আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের খারাপ হয়, সেটাও কিন্তু আমি অবাক হওয়ার থাকবো না, কারণ এত অসম্ভব মানসিক প্রেশার নিয়ে অন্তত ভালো পরীক্ষা দেওয়া যায় না। এই নবীন পটনায়ক আরো কি করেছেন, যে 7টা শহরে ওদের পরীক্ষা হবে সেখানে লকডাউন পুরোপুরি তুলে দিয়েছেন, যে 1 তারিখ থেকে কোনো লকডাউন নেই সেই সব শহরে। তারপরে বলেছেন যে সমস্ত ক্যান্ডিডেট পরীক্ষা দিতে যাবে তারা এবং তাদের পরিবার শুধু পরীক্ষার অ্যাডমিট কার্ড সাথে রাখলে তারা যেখানে যেতে খুশি যেতে পারবে, একদম খোলা ছুট দেওয়া হয়েছে। তারা প্রাইভেট কার করে যেতে পারবেন, কার হায়ার করতে পারবেন, অথবা পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেল করতে পারবেন, তারা কিন্তু পারবেন, পুলিশ তাদের কোথাও আটকাবে না। শুধু পরীক্ষার ওই কাগজটা সাথে থাকতে হবে, অ্যাডমিট কার্ডটা। তাহলে দেখুন তাদেরকে কতটা মানসিকভাবে তারা মুক্ত করে দিয়েছে, খুলে দিয়েছে যে আপনার পরীক্ষা দিচ্ছেন আমার অগ্রাধিকার। নবীন পটনায়ক হয়তো এই মতের সাথে সহমত ছিল না, কিন্তু জনস্বার্থে উনি কত বড় একটা পদক্ষেপ নিয়েছেন। সেই জন্য আমি আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, অন্তত এই ছোট ছোট ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে আপনি অন্তত একবার এই ঘোষণাটা করুন যে সিদ্ধান্ত যাই হোক ছেলেমেয়েরা পরীক্ষা দিতে পারবে, তাদের কোনো সমস্যা হবে না। আমার এইটুকুনি একজন শিক্ষক হিসাবে বা একজন অভিভাবক হিসাবে এইটুকুনি আমার বলার। আর বাকি পলিটিশিয়ানদের বলবো, সোনিয়া গান্ধীর কাছে আমার আওয়াজ পৌঁছাবে কিনা জানি না, আমরা অনেক দূরে বাস করি, উত্তরবঙ্গের মানুষ, আমরা একেবারেই ব্যাকওয়ার্ড এলাকাতে থাকি, কতটুকু পৌঁছাবে কিনা জানি না। যদি পৌঁছায় আমি সবাইকে আবেদন করব যে আপনারা অন্তত এই ছেলে মেয়েগুলোর কথা ভাবুন, এই পরিবারগুলোর কথা ভাবুন। ভেবে রাজনীতি করার অনেক ইস্যু পাবেন, প্রচুর ইস্যু আছে রাজনীতিকার, সেগুলো নিয়ে করুন না কেন। ওই আসলে এই অপ্রাসঙ্গিক কিছু বিষয় নিয়ে রাজনীতি করতে গেলে মানুষগুলো যেটা বলছেন বিমরাং হতে পারে, আমার অন্তত তাই মনে হয়, কারণ আমি নাগরিক, আমিও ভোট দেই, হওয়ার সম্ভাবনাটাই বেশি। যাই হোক, আর খুব করবো না, সমস্ত বিষয় এসে গেছে, ঠিক আছে। হ্যাঁ, সুমন বাবু। অসংখ্য ধন্যবাদ সাধন বাবুকে। খুব সুন্দর একটা প্রাসঙ্গিক আলোচনা আমরা গত প্রায় 1.5 ঘন্টা ধরে শুনলাম। বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বরা তাদের মতামত রাখলেন। আমি অনুষ্ঠান শেষ করবার আগে জাস্ট একটা ফেসবুক পোস্ট নিয়ে আর কি মন্তব্য করব। আমি জাস্ট মোবাইলটা খুলে দেখছিলাম আর কি, একজন পোস্ট করেছেন যে আমাদের রাজ্যে বিরোধীদের ভূত এতটাই সক্রিয় হয়ে ওঠে মাঝে মাঝে যে এমনটাও হতে পারে যে পরীক্ষার দিন দেখা গেল সরকারি যে বাসের ব্যবস্থা সেটা বন্ধই করে রাখা হলো, এমনটাও অনেকে আশঙ্কা করছেন। আমি ঈশ্বরের কাছে আমি এটা প্রার্থনা করব, আমি চাই না প্রোগ্রামটা কোনো নেগেটিভ নোটে শেষ হোক, আমি চাই পজিটিভ নোটে শেষ হোক। আমাদের এই আলোচনা আশা করছি সমাজের আরো বিভিন্ন মানুষ শুনছেন, সরকারেরও কোনো প্রতিনিধি শুনছেন। আমাদের পূর্ণ আস্থা আছে রাজ্য সরকারের উপরে, আমরা বিশ্বাস করি যে তারা শুভবুদ্ধি প্রয়োগ করবেন। আচ্ছা, মানসবাবু কিছু বলতে চাইছিলেন বোধহয়। লাস্ট একবার আপনার কমেন্ট নিয়ে আমি শেষ করব। হ্যাঁ, মানে একজন অভিভাবক বলছিলেন না যে ধর্ণা হলে কি কোভিড ইনফেকশন হবে না। তো আজকে একজন মানে শিক্ষা জগতের একজন আসছে, তারা কেউ এই পরীক্ষায় কোয়ালিফাই করবে না। 1, 2 হচ্ছে এই পরীক্ষার বিরোধী যারা, তারা নেশন বিল্ডিং এর বিরোধী। যেটা বলা হচ্ছে যে যদি ওদের কোভিড হয়ে যায় তাহলে ওদের ভবিষ্যৎ কি হবে। কিন্তু এই যে এত পরিশ্রম, এই পরিশ্রম যদি এই পরীক্ষাটা না হয় তাহলে যে ভবিষ্যৎটা অন্ধকার হবে। এই কোভিডে একটু সর্দি কাশি কি হবে তাতে কিছু এসে যায় না, কিন্তু তার চাইতে বড় ভবিষ্যৎ অন্ধকার হবে যদি পরীক্ষাটা না দিতে পারে। এবং নেশন বিল্ডিং এর ক্ষেত্রে একটা পরীক্ষা বিরোধিতা করাটা, পরীক্ষা দিতে যারা ইচ্ছুক তাদের সহযোগিতা না করাটা, এটা রাজ্যের একটা অক্ষমতার প্রকাশ বলে মনে করছে অনেক অনেক বুদ্ধিজীবী। আমি এটা মনে করি, তো আমিও মনে করছি এটা অক্ষমতা ছাড়া কিছু নয়।
আমি এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে মনোজবাবু। সত্যি এটা একটু চিন্তারই বিষয়, কারণ সবাই যে ব্যক্তিগত স্তরে গাড়ির ব্যবস্থা করতে পারবে, গাড়ি ভাড়া করে যেতে পারবে এমনটা নাও হতে পারে। প্রচুর হতদরিদ্র পরিবারের ছেলেমেয়েরাও জয়েন্টের জন্য, ইঞ্জিনিয়ারিং এর জন্য, ডাক্তারের জন্য পড়াশোনা করেন। তাদের মুখের দিকে তাকিয়ে আমার ধারণা রাজ্য সরকারের হয়তো উচিত ছিল এই ধরনের বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা তারা করতেই পারতেন। আমরা ভোটের সময় দেখেছি, আমরা বিভিন্ন মাধ্যমিক পরীক্ষার সময় বা হায়ার সেকেন্ডারি পরীক্ষার সময় দেখেছি এই ব্যবস্থাগুলো হয়ে থাকে। আর এই 50,000 বা 60,000 ছাত্রছাত্রীর ব্যবস্থা করতে খুব একটা বেগ পেতে হতো বলেও আমার মনে হয় না। স্টিল হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক, আশা করছি ওনারা আর একটা হ্যাঁ যে পরিসংখ্যানটা বলছিল, সেই পরিসংখ্যানটা এই মুহূর্তে আমি ঠিক এক্সাক্ট দিতে পারছি না। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে মনে হয়। হ্যাঁ, ঠিক আছে মাস্টারমশাই, তাহলে আমরা দীর্ঘায়িত না করে অনেক পজিটিভ নোট আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমরা আশা করি সব রকম সরকারি সহযোগিতা রাজ্য স্তরে এবং কেন্দ্র স্তরে উভয় স্তরেই আমাদের যারা পরীক্ষার্থী রয়েছেন, দেশের ভবিষ্যৎ যারা রয়েছেন তারা পাবেন। তাদের জন্য শুভেচ্ছা, শুভকামনা রইল। তবে শোভন বাবু, আমার যেটা মনে হয় সেটা হলো যে সরকারি ব্যবস্থা না থাকলেও সমাজে অনেক সহৃদয় ব্যক্তি আছে। কেউ যদি জয়েন্ট আইআইটি পরীক্ষা দিতে যাওয়ার জন্য সমাজের সাথেও একটু দাঁড়ায়, আমার মনে অনেক মানুষ আছে যারা সহায়তা করবেন অন্তত পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য, এটা আমার বিশ্বাস। সুতরাং এটা কোনো সমস্যা হবে বলে আমার অন্তত মনে হয়। ঠিক আছে। ঠিক একদমই ঠিক বলেছেন মাস্টারমশাই, কারণ আমরা করোনা পরিস্থিতিতেও দেখেছি অনেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, অনেক মানবদরদী মানুষকে আমরা দেখেছি। আমার বিশ্বাস যে আমরা নিশ্চয়ই সুস্থভাবে এই পরিস্থিতির মোকাবিলা করতে পারবো এবং দেশের ভবিষ্যৎ সুদৃঢ় ভিত্তির উপরেই দাঁড়িয়ে থাকবে। এই সমস্ত পরীক্ষার্থীদের হাত ধরে দেশ উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। সকলকে আরেকবার অসংখ্য ধন্যবাদ। নমস্কার।